ঘটনাটি একজন অ্যাম্বুলেন্স চালকের সাথে ঘটেছিল। তার নাম রজন। ঘটনাটা ভাইয়া সরাসরি রজনের কাছ থেকে শুনেছিলেন, আর আমি শুনেছিলাম ভাইয়ের কাছ থেকে। যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই, আর ঘটনাটি ঠিক সেইভাবে বলি যেভাবে রজন ভাইয়াকে বলেছিল। বলছে রজন, সালটা ছিল 2014, মাঘ মাসের হাড় কাঁপানো শীতের রাত। পুরো ঢাকা শহর যেন ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা বেজে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি মেডিকেল কলেজ হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে, যাকে সবাই মর্গ বলে চেনে। আমার নাম রাজন। পেশায় আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। দীর্ঘ 10 বছরের ড্রাইভিং জীবনে কত শত লাশ যে আমি বহন করেছি তার কোনো সঠিক হিসাব আমার কাছে নেই। স্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্ট, খুন, সব ধরনের লাশের সাথেই আমার পরিচয়। লাশ আমার কাছে কেবলই একটা প্যাসেঞ্জার, যাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়াটাই আমার কাজ। কিন্তু আজকের রাতটা কেন জানি অন্য যে কোনো রাতের চেয়ে আলাদা মনে হচ্ছে। বাতাসটা কেমন যেন ভারী, আর হাসপাতালের করিডোরের লাইটগুলো যেন আজকে একটু বেশি মিটমিট করছে। একটা অজানা অস্বস্তি আমার বুকের ভেতর খচখচ করছে। আজ আমার ডাক পড়েছে একটি বিশেষ লাশ ডেলিভারি দেওয়ার জন্য। ছেলেটির বয়স খুব বেশি নয়, এই ধরো 21 বা 22 হবে। যখন মর্গের স্লাইডিং ডোরটা সরিয়ে স্ট্রেচারে করে লাশটা বের করে আনা হলো, আমি এক নজর তাকালাম। ফর্সা, ছিপছিপে গড়নের একটা ছেলে, চেহারায় একটা মায়া আছে। দেখে মনে হচ্ছে যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, অথচ এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। শুনলাম ছেলেটির মৃত্যুটা নাকি খুব অস্বাভাবিকভাবে হয়েছে। ডাক্তাররা ময়না তদন্ত শেষ করেছেন ঠিকই, কিন্তু মৃত্যুর সঠিক কারণ নিয়ে নাকি ধোঁয়াশা কাটেনি। যেহেতু পুলিশ কেস ছিল, তাই সব আইনি প্রক্রিয়া শেষ হতে হতে এত রাত হয়ে গেল। ছেলেটির গন্তব্য এখন থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা। টাঙ্গাইলের ভেতরের দিকে একটা গ্রামে তার বাড়ি। আমি জ্যাকেটের জিপারটা গলার নিচ পর্যন্ত টেনে দিয়ে ড্রাইভিং সিটে বসলাম। শীতের তীব্রতা আজ যেন হাড়ের মজ্জা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার সহকারী আজ ছুটিতে, তাই আমাকে একাই যেতে হচ্ছে। সাধারণত লাশের সাথে 1 বা 2 আত্মীয় অ্যাম্বুলেন্সে থাকে, কিন্তু আজকের কেসটা ভিন্ন। ছেলেটার পরিবারের লোকজন নাকি আগেই লাশবাহী গাড়ি ভাড়া করে গ্রামের বাড়িতে অপেক্ষা করছে। সম্ভবত পুলিশি ঝামেলার কারণে তারা আগেই চলে গেছে। আমার দায়িত্ব কেবল লাশটা সহি সালামতে পৌঁছে দেয়া। অ্যাম্বুলেন্সের পেছনের ভারী দরজাটা সশব্দে বন্ধ করে আমি ড্রাইভিং সিটে বসে বিসমিল্লাহ বলে স্টার্ট দিলাম। ইঞ্জিনের পরিচিত শব্দে নিস্তব্ধতা খানিকটা কাটলো বটে, কিন্তু মনের ভেতর দানা বাঁধতে থাকা অস্বস্তিটা গেল না। শহরের কোলাহল ছাড়িয়ে যখন হাইওয়েতে উঠলাম, তখন কুয়াশার ঘনত্ব যেন আরো বেড়ে গেল। আমার গাড়ির হেডলাইটের আলো কুয়াশার সাদা দেয়ালে ধাক্কা খেয়ে যেন আবার আমার দিকেই ফিরে আসছে। রাস্তা একদম ফাঁকা। মাঝে মধ্যে উল্টো দিক থেকে একটা নাইট কোচ বা মালবাহী ট্রাক হুশ করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আর তারপরেই আবার নেমে আসছে সেই গুমোট নিস্তব্ধতা। রাস্তার দুপাশের গাছগুলো অন্ধকারের মধ্যে এক একটা বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সের হিটারটা চালানো থাকলেও আমার মনে হচ্ছে ঠান্ডাটা যেন গাড়ির কাজ ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। আমার হাত দুটো স্টিয়ারিং হুইলে জমে যাওয়ার উপক্রম। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ধরে একটানা গাড়ি চালাচ্ছি। স্পিডোমিটারে কাটা 60-70-এর ঘরে ওঠানামা করছে। একা থাকার ভয়টা কাটানোর জন্য আমি নিজের মনেই গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে সুর বের হচ্ছে না। চারপাশটা এত বেশি চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দ যেন কানে বাজছে। হঠাৎ কোনো পূর্ব লক্ষণ ছাড়াই অ্যাম্বুলেন্সটা প্রচন্ডভাবে কেঁপে উঠল। মনে হলো আকাশ থেকে বিশাল আকৃতির কোনো পাথর বা লোহার খণ্ড সজোরে অ্যাম্বুলেন্সের ছাদের ওপর আছড়ে পড়ল। শব্দটা এত বিকট ছিল যে মনে হলো গাড়ির ছাদটা বুঝে দুমড়ে মুচড়ে ভেতরে ঢুকে গেছে। হায় আল্লাহ, কি হলো এটা! আমি চিৎকার করে উঠলাম। গাড়িটা সেই অদৃশ্য পাথরের ভারে বা তীব্র ঝাঁকুনিতে রাস্তা থেকে ছিটকে যাওয়ার উপক্রম হলো। মনে হলো গাড়ির সাসপেনশন গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। স্টিয়ারিং হুইলটা আমার হাত থেকে ফসকে যাচ্ছিল প্রায়। গাড়িটা ডানে বাঁয়ে সাপের মতো দুলতে শুরু করলো। আমি প্রাণপণ শক্তি দিয়ে স্টিয়ারিং ধরে রাখলাম এবং ধীরে ধীরে ব্রেক কষলাম। রাস্তার একপাশে কোনো মতে গাড়িটা দাঁড় করালাম। আমার হৃদস্পন্দন তখন ট্রেনের গতির মতো চলছে। বুকের ভেতরটা ধরফর করছে। আমি নিশ্চিত বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা উপর থেকে কোনো গাছ বা বড় কিছু গাড়ির উপর পড়েছে। হয়তো কেউ উপর থেকে ঢিল ছড়েছে। হাইওয়েতে এমন ছিনতাইকারী বা ডাকাতদের উৎপাত থাকে। কাঁপা কাঁপা হাতে
সিট বেল্ট খুলে আমি ড্যাশবোর্ড থেকে বড় টর্চ লাইটটা নিলাম। বাইরে তখন কনকনে ঠান্ডা আর ঘটঘটে অন্ধকার। কুয়াশায় এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। মোবাইলের টর্চ আর হাতের বড় টর্চটা জেলে আমি অ্যাম্বুলেন্সের দরজা খুলে নামলাম। আমার ধারণা ছিল হয়তো রাস্তার মাঝখানে কোনো বড় গর্ত ছিল বা কোনো বড় পাথর চাকার নিচে পড়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো পিচ ঢালা রাস্তা একদম মসৃণ। কোথাও কোনো ইটের টুকরো, গর্ত বা কোনো কিছুর চিহ্ন নেই। আমি সাবধানে গাড়ির ছাদের দিকে আলো ফেললাম, ভয়ে ভয়ে তাকালাম। ভাবলাম দেখবো ছাদটা হয়তো ডুবে গেছে, কিন্তু না, অ্যাম্বুলেন্সের ছাদ একদম চকচকে। কোথাও কোনো টোল পড়ার দাগ নেই, এমনকি একটা আঁচড়ও লাগেনি। আমি চারপাশটা ভালো করে দেখলাম। রাস্তার দুপাশে শুধু অন্ধকার মাঠ আর গাছপালা। জনমানবের কোনো চিহ্ন নেই। ডাকাত বা ছিনতাইকারী থাকলে এতক্ষণে তারা আক্রমণ করত, কিন্তু কোথাও কেউ নেই। আমি আকাশের দিকে তাকালাম। কুয়াশা ছাড়া কিছুই নেই, কিন্তু যে পরিমাণ শব্দ আর ঝাঁকুনি আমি অনুভব করেছি তা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। মনে হচ্ছিল কয়েক মণ ওজনের কিছু একটা ছাদের উপর ধপাস করে পড়েছে, আর সেই পড়ার শব্দটা ছিল ভারী, যেন মাংস আর হাড়ের তৈরি বিশাল কোনো শরীর ওপর থেকে আছড়ে পড়েছে। ভয়ের একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। আমি দ্রুত পায়ে গাড়ির পেছনের দিকে গেলাম। লাশের কি অবস্থা সেটা দেখার দরকার। যদিও আমি জানি লাশ নড়াচড়া করতে পারে না, ওটা বেল্ট দিয়ে বাঁধা থাকে, তবু মনটা খচখচ করছে। আমার মনে হচ্ছে আমি আর ওই লাশটা ছাড়া এই হাইওয়েতে তৃতীয় কোনো কিছু উপস্থিত আছে, এমন কিছু যা চোখে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজার হাতলটা ধরলাম। হাতলটা বরফের মতো ঠান্ডা। এই দরজা খুললে আমি কি দেখব? লাশটা কি ঠিক আছে, নাকি সেই অদৃশ্য ভারী জিনিসটা এখন গাড়ির ভেতরে ঢুকে পড়েছে? মনের ভেতর হাজারো প্রশ্ন আর ভয় নিয়ে আমি হাতলটা ঘোরালাম। আমি কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার লকটা খুললাম। দরজার কবজাগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল, যেন এই গভীর রাতে নির্জন রাস্তায় শব্দটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। এই শব্দটা আমার কানে তীরের মতো বেঁধল। আমি টর্চের আলোটা সরাসরি স্ট্রেচারের উপর ফেললাম। সাদা চাদরে ঢাকা শরীরটা ঠিক আগের মতোই নিথর হয়ে পড়ে আছে। যেভাবে বেল্ট দিয়ে বুকের কাছে আর পায়ের কাছে বাঁধা ছিল ঠিক সেভাবেই আছে, কোনো নড়চড় হয়নি। দেখে মনে হলো লাশটা যেন আমাকে উপহাস করছে, এই বলে যে কি দেখছিস, আমি তো মরা। তবু আমার মন মানল না। আমি সাবধানে চাদরের উপরের অংশটা অর্থাৎ মুখের কাছে একটু সরালাম। ছেলেটার ফ্যাকাশে মুখটা বেরিয়ে এলো, চোখ দুটো বোঝা, মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। দেখে মনে হয় যেন এখনই উঠে বসবে আর বলবে, ভাই কত দূর এলাম। আমি ভালো করে স্ট্রেচারের নিচে আশেপাশের সিটগুলোর ফাঁকে আলো ফেলে দেখলাম। কোথাও কোনো ভারী বস্তু নেই যা পড়ে গিয়ে অত জোরে শব্দ হতে পারে। গাড়ির ভেতরে রাখা অক্সিজেন সিলিন্ডার, ফার্স্ট এইড বক্স সব নিজের জায়গাতে আছে। আমি দরজার বাইরে এসে ছাদটা আর একবার ভালো করে দেখলাম। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা ঝাঁকুনি খেলো গাড়িটা। মনে হলো ছাদ ভেঙে পড়বে, অথচ কোথাও কোনো টোল পড়া বা দাগ পড়ার চিহ্নটুকু নেই। তাহলে কি মনের ভুল? আমি নিজের মনেই বের করলাম। এত রাত জাগছি, হয়তো মাথার ঠিক নেই, কিন্তু মনের ভুল এত প্রবল হয় কি করে? সেই ঝাঁকুনিতে আমার নিজেরই তো সিট থেকে ছিটকে পড়ার দশা হয়েছিল। গাড়ির চাকাগুলো পর্যন্ত রাস্তা কামড়ে ধরে আর্তনাদ করে উঠেছিল। এটা কেবল মনের ভুল হতে পারে না। অজানা এক অস্বস্তি আর বুক ভরা ভয় নিয়ে আমি আবার ড্রাইভিং সিটে ফিরে এলাম। দরজাটা লক করে দিয়ে জোরে জোরে বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিলাম। ইঞ্জিনের শব্দে আবারও যাত্রা শুরু হলো, কিন্তু এবার আর আগের মতো নিশ্চিন্ত হতে পারছি না আমি। স্টিয়ারিং এ রাখা আমার হাত দুটো ঘামছে, যদিও বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি। গাড়ির এসি বন্ধ, তবুও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। মনের ভেতর নানা প্রশ্ন উঁকে দিতে শুরু করলো। রাস্তাটা একদম সমান, কোনো গর্ত নেই, কোনো স্পিড ব্রেকার নেই। তাহলে অত বড় ধাক্কাটা কিসের ছিল? মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি ওপর থেকে বিশাল এক হাত দিয়ে গাড়িটাকে চেপে ধরতে চেয়েছিল, যেন সে চায় না আমি সামনে আগাই, অথবা সে চায় না আমি এই লাশটা নিয়ে যাই। গাড়ি চালাতে চালাতেই আমার হঠাৎ মনে পড়ে গেল হাসপাতালের মর্গের সেই বয়স্ক ডোম কাকার কথা। লাশটা গাড়িতে তোলার সময় ডোম কাকা আমাকে একটু আড়ালে ডেকে নিয়েছিলেন। লোকটা সাধারণত খুব রসিকতা করেন। লাশের ভয় তার কাছে ডাল ভাত। লাশ কাটাছিড়া করেই তার জীবন পার হয়ে গেছে, কিন্তু আজ তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আতঙ্ক যা আমি আগে কখনো দেখিনি। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন। ডোম কাকা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিলেন, রাজন বাবা, সাবধানে যাস, এই লাশের গতিক ভালো না, আমি তোরে সাবধান করতেছি।
আমি তখন হেসে বলেছিলাম, কেন কাকা, লাশ তো লাশই, মরা মানুষের আবার গতিক কি, সে কি উঠে দৌড় মারবো নাকি? উত্তরে ডোম কাকা যা বলেছিলেন সেটা তখন আমি পাগলের প্রলাপ ভেবে গুরুত্ব না দিলেও এখন এই নির্জন রাস্তায় আমার বুকের ভেতর হাতুড়ে পেটাচ্ছে। কাকা বলেছিলেন, আমি জীবনে হাজার হাজার লাশ কাটছি বাপ, কিন্তু এমন আজব জিনিস দেখি নাই। ছেলেটার ময়না তদন্ত করার সময় যখন বুক আর পেট কাটলাম, আমি তো হইয়া গেছি। এর পেটের ভেতরের নারী ভুড়ি, কলিজা, ফুসফুস সব কুচকুচে কালো, পচা না, গলে যাওয়া না, মনে হয় যেন কেউ ভেতর থেকে আগুন দিয়ে পুড়াইয়া কয়লা বানাইয়া দিছে, অথবা কোনো শয়তান তার ভেতর থেকে খাইয়া ফেলছে। রক্তগুলো লাল না, কালচে আর আঠালো। এটা স্বাভাবিক মরা না রে বাপ, এটা খারাপ জিনিসের কাম। রাজন তখন কথাগুলো উড়িয়ে দিলেও এখন এই অন্ধকার রাস্তায় কথাগুলো কানে বাজছে। ডোম কাকা আরো বলেছিলেন, ছেলেটার জীবিত অবস্থার কথা যা তিনি পুলিশ আর ডাক্তারদের আলোচনায় শুনেছিলেন। হাসপাতালে ভর্তির সময় ছেলেটার বাড়ির লোকজন নাকি ডাক্তারকে বলছিল ছেলেটা এমনিতে সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সে কারোর সাথে কথা বলতো না। সারাদিন ঘরের কোনায় অন্ধকারের মধ্যে বসে থাকতো আর বিড়বিড় করত, যেন সে একা নয়, তার সাথে অদৃশ্য কেউ আছে। মাঝে মাঝে সে নাকি অদ্ভুত ভঙ্গিতে হাসতো, আবার পরক্ষণে ভয়ে কুকড়ে যেত। বাড়ির লোকজন লুকিয়ে তাকে লক্ষ্য করলে দেখতো সে শূন্যের দিকে তাকিয়ে কার সাথে যেন গভীর আলোচনায় মগ্ন, যেন কেউ তার সামনে দাঁড়িয়ে তাকে নির্দেশ দিচ্ছে। কিন্তু যেই কেউ তাকে দেখে ফেলতো বা ঘরে ঢুকতো, সে সাথে সাথে চুপ হয়ে যেত। তার চোখ দুটো নাকি তখন স্বাভাবিক মানুষের মতো থাকতো না, কেমন যেন ঘোলাটে আর হিংস্র হয়ে যেত। তার বাড়ির লোকেরা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। অবশেষে আজ সকালে তার ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। ডোম কাকার সেই কথাগুলো মনে পড়ার পর আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি ঢুক গেলাম, কিন্তু গলার কাছে যেন দলা পাকিয়ে আছে ভয়। এতক্ষণ আমি ভাবছিলাম ঝাঁকুনিটা হয়তো কোনো রাস্তার সমস্যা, কিন্তু এখন আমার মনে হচ্ছে সেই ঝাঁকুনি কোনো সাধারণ বা জাগতিক কারণে ছিল না। ছেলেটার পেটের ভেতরের সেই কালো অন্ধকার কি তবে গাড়ির ভেতরেও ছড়িয়ে পড়ছে? লাশটা কি সত্যি পুরোপুরি মরেছে, নাকি তার শরীরের ভেতর বাসা বাঁধা সেই খারাপ জিনিসটা এখনো রয়ে গেছে? গাড়ির হেডলাইটের আলোয় সামনের রাস্তাটা দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে অন্ধকারটা যেন জীবন্ত হয়ে গাড়ির দিকে ধেয়ে আসছে। কুয়াশাগুলো যেন এক একটা হাত হয়ে গাড়িটাকে আঁকড়ে ধরতে চাইছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের অংশে একটা মৃদু শব্দ হলো, খসখস শব্দ, যেন কেউ চাদরের ওপর হাত বোলাচ্ছে, খুব আলতো করে, কিন্তু শব্দটা স্পষ্ট। আমি চমকে উঠে রিয়ার ভিউ মিররে তাকালাম, কিন্তু পেছনে ঘুটঘুটে অন্ধকার। ড্রাইভারের কেবিন থেকে পেছনের অংশটা কাঁচ দিয়ে আলাদা করা থাকলেও পেছনের লাইট বন্ধ থাকায় স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না, শুধু আবছা সাদা চাদরটা দেখা যাচ্ছে। আমার মনে হলো চাদরটা কি একটু নড়লো, নাকি গাড়ির ঝাঁকুনিতে নড়ছে। কিন্তু রাস্তা তো এখন মসৃণ। ভয় এবার জকিয়ে ধরলো আমাকে। আমি বুঝতে পারলাম এই বাকি রাস্তাটা পার হওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। আমি একা নই, এই গাড়িতে আমি আর লাশটা ছাড়াও তৃতীয় কেউ আছে, আর সে এখন জেগে উঠেছে। আমার এখন মনে হচ্ছে রাস্তাটা যেন শেষই হতে চাইছে না। হেডলাইটের আলোয় দেখা যাওয়া সামনের পথটুকু ছাড়া পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত। অ্যাম্বুলেন্সের ভেতরে হিটার চলছে পুরো দমে, কিন্তু আমার শরীরে কাঁপুনি থামছে না। এই ঠান্ডা সাধারণ শীতের ঠান্ডা নয়, মনে হচ্ছে যেন এক টুকরো বরফ আমার মেরুদণ্ড বেয়ে ওঠানামা করছে। আমার হাত পা অবশ হয়ে আসছে, স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে গাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গাড়ি চালাতে চালাতেই হঠাৎ আমার মনে হলো আমার ঠিক ডান কানের কাছে কেউ যেন আলতো করে শ্বাস ফেললো। বাতাসের ঝাপটাটা এতই ঠান্ডা ছিল যে আমার কানের লতিটা জমে গেল। প্রথমে আমি ভাবলাম জানালার কাঁচ হয়তো সামান্য খোলা আছে, সেখান দিয়ে বাতাস ঢুকছে। আমি দ্রুত জানালার কাঁচ চেক করলাম, বাটন চেপে নিশ্চিত হলাম না, সব একদম বন্ধ, বাইরে থেকে বাতাস ঢোকার কোনো সুযোগ নেই। কিছুক্ষণ পর আবারও সেই একই অনুভূতি। এবার শুধু শ্বাস নয়, মনে হলো কেউ অস্পষ্ট স্বরে কিছু একটা বলার চেষ্টা করছে। আওয়াজটা খুব মিহি, বাতাসের শব্দের সাথে মিশে থাকা গঙ্গানির মতো। প্রথমে দুইবার থেমে থেমে আওয়াজটা এলো। আমি মাথা ঝাড়া দিয়ে নিজেকে বোঝাতে চাইলাম, ধুর, দীর্ঘক্ষণ গাড়ি চালাচ্ছি, তাই ক্লান্তিতে সব আবল তাবল শুনছি, মনের ভুল ছাড়া আর কিছু না। আমি টেপ রেকর্ডারটা অন করে কোনো ওয়াজ বা গজল ছাড়তে গিয়েও থেমে গেলাম। নীরবতা ভাঙলে যদি পেছনের কোনো শব্দ মিস করে ফেলি। আমার কান এখন পেছনের কেবিনের দিকে খাড়া হয়ে আছে। তৃতীয়বার যখন আওয়াজটা এলো,
তখন আমার বুকের রক্ত হিম হয়ে গেল। এবার আর কোনো ভ্রম নয়, স্পষ্ট মানুষের গলা, খুব কাছে, একদম আমার কানের লতি স্পর্শ করে কেউ ফিসফিস করে কথা বলছে। একটা ছেলের গলা, কিন্তু তাতে কোনো প্রাণের স্পন্দন নেই, আছে কেবল হাহাকার আর অদ্ভুত এক যান্ত্রিকতা। কণ্ঠস্বরটি বলে উঠল, চলে যাও, চলে যাও। আমি চমকে উঠে রিয়ার মিররে তাকালাম, কেউ নেই। পিছনের কম্পার্টমেন্ট অন্ধকার, লাশটা তো বেল্ট দিয়ে বাঁধা, তাহলে কথা বলল কে? কিন্তু কানের কাছে সেই ফিসফিসানি থামছে না। মনে হচ্ছে কেউ আমার সিটের ঠিক পেছনে দাঁড়িয়ে ঘাড়ের ওপর মুখ এনে কথা বলছে। আমার বাবা মা এসেছে, তুমি এখন চলে যাও। কথাগুলো শুনে আমার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাওয়ার উপক্রম হলো। বাবা মা এসেছে মানে? এই মাঝরাতের ফাঁকা হাইওয়েতে এই গহীন অন্ধকারে বাবা মা আসবে কোত্থেকে? আর ছেলেটাই বা কাকে চলে যেতে বলছে, আমাকে নাকি অন্য কাউকে? আমার মনে পড়ে গেল লাশের আত্মীয়রা আগেই গ্রামে চলে গেছে। তাহলে এখানে কারা এসেছে? গলাটা আবারও কথা বলে উঠল, এবার আরো সতর্ক শোনালো। গলার স্বরে এবার ভয় মিশে আছে। তুমি লুকিয়ে পড়ো, নয়তো সে তোমাকে দেখে ফেলবে, এক্ষুনি পালাও। সে মানে কে? এই গাড়িতে আমি আর ওই লাশ ছাড়া তো আর কেউ নেই। তবে কেউ অদৃশ্য তৃতীয় কেউ আছে এখানে? আমার মনে পড়ে গেল ডোমকাকার সেই কথা, ছেলেটা একা একা কথা বলতো, আর কেউ দেখে ফেললে চুপ হয়ে যেত। আজ মৃত্যুর পরেও কি সে অভ্যাসের দাস হয়ে আছে, নাকি সে যাকে দেখতো সে ছায়ামূর্তি এখন এই অ্যাম্বুলেন্সে অবস্থান করছে? ছেলেটা কি আমাকে সাবধান করছে, নাকি আমাকে ভয় দেখাচ্ছে? ভয়ে আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর ফুটলো না। আমি শুধু মনে মনে দোয়া অনুস পড়তে শুরু করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি এদিক ওদিক তাকালাম, ড্যাশবোর্ডের আলোয় যতটুকু দেখা যায় ড্রাইভারের কেবিনে আমি একা। কিন্তু ভয়টা কমছে না, বরং জ্যামিতিক হারে বাড়ছে। গাড়ির ভেতরের তাপমাত্রা মনে হয় হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে। আমার মনে হচ্ছিল আমার হাড়গোড় বুঝি ঠান্ডায় জমে ফেটে যাবে। এই ঠান্ডাটা কোনো প্রাকৃতিক পরিবেশের ঠান্ডা নয়, এটা কবরের ঠান্ডা, মৃতদেহের ঠান্ডা। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ডান কাঁধের ওপর ভারী কিছু একটা নামলো। কোনো সন্দেহ নেই, স্পষ্ট স্পর্শ, বরফের মতো ঠান্ডা, শক্ত একটা হাত কেউ আমার কাঁধের ওপর রাখলো। হাতের আঙুলগুলো আমার জ্যাকেট ভেদ করে যেন মাংসের ভেতর ঢুকে যাচ্ছে। আমার সমস্ত শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি ঘাড় ঘোরাতে চাইলাম না, আমি জানি তাকালে আমি সহ্য করতে পারবো না, কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি আমাকে বাধ্য করলো। ঝট করে আমি ডান দিকে নিজের কাঁধের দিকে তাকালাম, কেউ নেই, সিটটা ফাঁকা, কিন্তু কাঁধের ওপর সেই হাড়হিম করা ঠান্ডার স্পর্শটা এখনো লেগে আছে, যেন অদৃশ্য কোনো হাত এখনো আমাকে খামচে ধরে আছে। সেই জায়গাটুকু অবশ হয়ে গেছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আমার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমি এখন আর একা গাড়ি চালাচ্ছি না। আমার ঠিক পেছনে সেই লোহা দিয়ে ঘেরা ছোট্ট চেম্বারে লাশের সাথে আরো অন্য কিছু জেগে উঠেছে, আর সেই জিনিসটা এখন তার খুব কাছে। সে আমার আর লাশের মাঝখানের কাচের দেয়াল ভেদ করে আমার কেবিনে চলে এসেছে। হঠাৎ করে গাড়ির পেছন থেকে একটা ধূপধাপ শব্দ কানে এলো। খুব জোরে, মনে হচ্ছে কেউ একজন পেছনের সিটে লাফালাফি করছে, অথবা স্ট্রেচার থেকে লাশটা নিচে নেমে দাপাদাপি করছে। শব্দটা ধাতব মেঝের উপর সুরের আছড়ে পড়ার মতো ধূপ ধূপ ধরাম। আমি সামনের দিকে তাকিয়ে আছি, কিন্তু আমার পুরো মনোযোগ এখন পেছনের দিকে। আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পেছনের কাজটা ভেঙে কিছু একটা আমার ঘাড়ে লাফিয়ে পড়বে। এই নরক থেকে আমি কিভাবে বের হব? আল্লাহ ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে আসা ধূপধাপ শব্দটা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। শব্দটা এমন যেন কেউ প্রচন্ড রাগে বা যন্ত্রণায় গাড়ির মেঝেতে আছাড়ি পাছাড়ি খাচ্ছে। কখনো মনে হচ্ছে কেউ নখ দিয়ে অ্যাম্বুলেন্সের টিনের দেয়ালে আঁচড় কাটছে, খস খস খস। সেই শব্দে আমার দাঁত শিউরে উঠল, আমার হৃদস্পন্দন গলার কাছে উঠে এলো। খুব ইচ্ছে হলো একবার ব্রেক কষে পেছনের কেবিনে উকি দিয়ে দেখি আসলে হচ্ছেটা কি, কিন্তু পর মুহূর্তে এক অজানা আতঙ্কে আমি সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বারবার সতর্ক করছে, খবরদার রাজন, তাকালে আর রক্ষা পাবে না, সামনে তাকা, শুধু সামনে তাকা। আমি বুঝতে পারলাম এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এমনকি রাস্তার কোনো শব্দও নয়। গাড়ির ভেতরে ঠিক আমার পেটের পেছনে লাশের চেম্বারে এমন কিছু একটা ঘটছে
যে মানুষের বোঝার ক্ষমতার বাইরে। আমার মনে বদ্ধমূল ধারণা জন্মালো ছেলেটা স্বাভাবিকভাবে মারা যায়নি। ডুম কাকার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। ছেলেটার শরীরের ভেতর যে কালো অন্ধকার বা খারাপ জিনিস বাসা বেঁধেছিল, যে অদৃশ্য অবয়বের সাথে সে কথা বলতো, সেই খারাপ জিনিস এখনো এই লাশের পিছু ছাড়েনি। হয়তো এখন সে অপশক্তি মৃতদেহটার উপর ভর করার চেষ্টা করছে, অথবা আমাকে ভয় দেখিয়ে কোনো দুর্ঘটনার দিকে ঠেলে দিতে চাইছে। তারা চায় আমি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাই। হে আল্লাহ, তুমি একমাত্র রক্ষা করার মালিক। বিড়বিড় করে বলতে বলতে আমি জোরে জোরে আল্লাহর নাম জপতে শুরু করলাম। আমার গলার স্বর কাঁপছে, কিন্তু আমি থামলাম না। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, যা যা মনে আসছে সব একে একে পড়ে ফু দিতে লাগলাম। নিজের বুকে আর গাড়ির চারপাশে আমার হাত স্টিয়ারিং এ শক্ত হয়ে আটকে আছে, যেন ওটাই আমার বাঁচার একমাত্র অবলম্বন। আশ্চর্যজনক ভাবে আমি যত জোরে আল্লাহর নাম নিচ্ছি, পেছনের শব্দটা যেন ততটাই হিংস্র হয়ে উঠছে। ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। মনে হচ্ছে অদৃশ্য সেই সত্তাটা আমার এই প্রতিরোধে ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে সহ্য করতে পারছে না আল্লাহর কালাম। গাড়ির পুরো বডি কাঁপছে সেই দাপাদাপিতে। মনে হচ্ছে পেছনে কোনো বুনো পশু আটকে রাখা হয়েছে। আমি রিয়ার ভিউ মিররটা হাত দিয়ে ঘুরিয়ে দিলাম, যাতে ভুল করেও চোখ না যায়। আমার চোখ ফেটে পানি বেরিয়ে আসার উপক্রম, কিন্তু আমি পণ করেছি গাড়ি থামাবো না, পেছনেও তাকাবো না। এই নরকতুল্য যন্ত্রণার রাস্তা আমাকে পার হতেই হবে। এভাবে প্রায় আরো আধা ঘন্টা চলল এক ভয়াবহ স্নায়ুযুদ্ধ। একসময় হঠাৎ করে এই পেছনের ধূপধাপ শব্দটা থেমে গেল। একেবারে পিনপতন নীরবতা নেমে এলো, এক গভীর নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার শব্দের চেয়েও ভীতিজনক। মনে হচ্ছে ঝড়ের আগের শান্ত অবস্থা। তবে কি সেই জিনিসটা শান্ত হলো, নাকি বড় কোনো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? আমার মনে হলো পেছনের কেবিনে এখন আর কেউ নড়ছে না, কিন্তু কেউ একজন তাকিয়ে আছে তীব্র দৃষ্টিতে, আমার ঘাড়ের দিকে তাকিয়ে আছে। অবশেষে দূরে টিমটিমে আলো দেখা গেল। রাস্তার পাশে কিছু দোকানপাটের ছাপ বন্ধ, কিন্তু ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। গন্তব্য খুব কাছে। গ্রামের মেঠো পথের শুরুতে কয়েকজন মানুষ কেনার টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। কুয়াশার মধ্যে তাদের ছায়া দেখে আমার ধারে যেন প্রাণ ফিরে এলো। মানুষ, জীবন্ত মানুষ। আমি দ্রুত গাড়ি চালিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে ব্রেক কষলাম। গাড়ি থামানোর সাথে সাথেই লাশের আত্মীয় স্বজনরা দৌড়ে এগিয়ে এলো। কান্নার রোল পড়ে গেল। আমি ড্রাইভিং সিট থেকে নামলাম। আমার পা তখনও ঠকঠক করে কাঁপছে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছি। আমি দ্রুত পেছনের দরজাটা খুলে দেওয়ার জন্য গেলাম। আমার মনে একটা প্রবল ভয় ছিল। দরজা খুললে যদি দেখা যায় লাশটা সিটের নিচে পড়ে আছে, বা এলোমেলো হয়ে আছে, বা স্ট্রেচার উল্টে আছে, তাহলে আমি কি জবাব দেব? কিন্তু অদ্ভুত ব্যাপার, দরজা খোলার পর দেখা গেল লাশটা ঠিক আগের মতো স্ট্রেচারে বেল্ট দিয়ে বাঁধা, কোথাও কোনো নড়চড় হয়নি। কেবল একটা জিনিস দেখে আমার বুকের রক্ত আবারও হিম হয়ে গেল। লাশের মুখের ওপর দেওয়া সাদা চাদরটা সামান্য সরে গেছে, আর ছেলেটার চোখ দুটো অর্ধেক খোলা অবস্থায় দরজার দিকেই তাকিয়ে আছে। সেই ঘোলাটে চোখের দৃষ্টি সরাসরি আমার দিকে, এবং সেই দৃষ্টিতে কোনো শূন্যতা নেই, আছে এক ধরনের শয়তানি হাসি। মনে হলো সে আমাকে বলছে, তোমাকে আমি দেখে নিলাম। আত্মীয়রা কান্নাকাটি করতে করতে লাশ নামিয়ে নিল। তাদের শোকের ছায়ায় আমার ভয়টা কেউ খেয়াল করলো না। তারা ভাবলো আমি হয়তো শীতে কাঁপছি। আমি এক মুহূর্ত সেখানে দেরি করতে চাইলাম না। লাশ বুঝিয়ে দেওয়া মাত্রই আমি গাড়ি ঘুরিয়ে নিলাম। গ্রামের মানুষ আমাকে চা পানি খাওয়ার সাদাসাদি করলেও আমি বিনীতভাবে না করে দিলাম। এই জায়গায় বাতাস আর ওই লাশ, সবকিছুর মধ্যে যেন বিষাক্ত কিছু মিশে আছে। আমার মনে হলো আমি যত দ্রুত এখান থেকে পালাবো ততই মঙ্গল। ফেরার পথে আমি একটানা গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছালাম। তখন ভোর প্রায় হয়ে আসছে। ফজরে আজান ভেসে আসছে মসজিদ থেকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের এই ধ্বনি শুনে আমার মনে হলো আমি যেন নরক থেকে পৃথিবীতে ফিরে এলাম। হাসপাতালে অ্যাম্বুলেন্সটা বুঝিয়ে দিয়ে আমি সোজা বাড়ির পথ ধরলাম। ক্লান্ত বিধ্বস্ত শরীরটা টেনে যখন আমি নিজের ঘরের দরজায় পৌঁছালাম, তখন আমার মনে হলো যেন এক জীবন যুদ্ধ শেষ করে এলাম। ঘরে ঢুকে স্ত্রীকে জাগিয়ে আমি উত্তেজিত হয়ে পুরো ঘটনাটা খুলে বললাম। আমার স্ত্রী শিউলি ভয়ে ভয়ে আমাকে সান্ত্বনা দিল, মাথায় হাত বলিয়ে দিল, বলল হয়তো মনের ভুল বা অতিরিক্ত ক্লান্তির কারণে এমন হয়েছে। তুমি অনেক রাত জেগেছ, তাই এমন লাগছে। আমি আর তর্কে গেলাম না। আমি শুধু চাইলাম একটু ঘুমাতে, এই বিভীষিকা থেকে মুক্তি পেতে। কিন্তু আমি জানতাম না ঘুম আমার জন্য শান্তি নয়, বরং আরো বড় এক আতঙ্কের বার্তা নিয়ে অপেক্ষা করছে। আসল খেলা তখনও বাকি ছিল। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেওয়ার সাথে সাথেই আমার চোখের পাতা ভারী হয়ে এলো।
ভয়ের রেশটা তখনও কাটেনি, কিন্তু শরীরের ক্লান্তি আমাকে জোর করে ঘুমের রাজ্যে টেনে নিয়ে গেল। তবে সেই ঘুমে কোনো শান্তির ঘুম ছিল না। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার চেতনার জগতে এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। আমি স্বপ্নের জগতে প্রবেশ করলাম, যা বাস্তবের চেয়েও বেশি জীবন্ত মনে হচ্ছিল। স্বপ্নে আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি এক অচেনা পুরনো আমলের বাড়ির বারান্দায়। বাড়িটার দেয়ালগুলো শ্যাওলা পড়া, পলেস্তারা খসে পড়েছে, চারপাশটা কেমন যেন ধোঁয়াশাচ্ছন্ন, ঠিকই যেমনটা সেই হাইওয়েতে ছিল। আলো নেই বললেই চলে, শুধু একটা মরা চাঁদের আলো জানালা দিয়ে চুয়ে ঘরের ভেতর পড়ছে। আমি মন্ত্রমুগ্ধের মতো একটা ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা আধো খোলা, ভেতর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছে, সেই পরিচিত ফিসফিসানি যা আমি অ্যাম্বুলেন্স ড্রাইভিং সিটে বসে শুনেছিলাম। আমার লোম দাঁড়িয়ে গেল, কিন্তু আমি থামতে পারলাম না। ভয়ে বুক দুরু দুরু করলেও কৌতূহল আমাকে থামতে দিল না। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ারে সেই ছেলেটা বসে আছে। হ্যাঁ, সেই মৃত ছেলেটা যাকে আমি কিছুক্ষণ আগে নামিয়ে দিয়ে এসেছি, কিন্তু স্বপ্নে সে মৃত নয়, জীবিত। তার পরনে সে একই জামা কাপড় যা লাশের গায়ে ছিল। ছেলেটা মাথা নিচু করে বসে আছে, তার শরীরটা যেন আড়ষ্ট, যেন অদৃশ্য দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আর ছেলেটার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির কালো ছায়ামূর্তি, এতটাই লম্বা যে তার মাথাটা প্রায় ছাদ ছুঁয়ে আছে। ছায়াটার কোনো হাত পা বা মুখ নেই, যেন ঘনীভূত অন্ধকারের তৈরি এক স্তম্ভ। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওই ছায়াটা ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছায়াটা থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছে, যা ধীরে ধীরে ছেলেটার চারপাশটা গ্রাস করে নিচ্ছে। মনে হচ্ছে ছায়াটা ছেলেটার প্রাণ শক্তি চষে নিচ্ছে। ছায়ামূর্তিটা নিচু স্বরে ছেলেটার সাথে কথা বলছে। ভাষাটা দুর্বোধ্য, কোনো মানুষের ভাষা নয় সেটা। গড় গড় করে আওয়াজ হচ্ছে, কিন্তু তার সুরটা আদেশের মতো। মনে হচ্ছে সে ছেলেটাকে কিছু একটা করতে বাধ্য করছে। ছেলেটা অসহায়ভাবে ছায়াটার দিকে তাকিয়ে বিড়বিড় করছে, না না, ওরা আমাকে নিয়ে যাবে, তুমি যাও, আমাকে মুক্তি দাও। হঠাৎ ছায়ামূর্তিটা নড়ে উঠল। মনে হলো সে টের পেয়েছে ঘরে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত। সেই বিশাল কালো অবয়বটা আস্তে আস্তে দরজার দিকে ঘুরল, যেখানে আমি দাঁড়িয়ে আছি। যদিও ছায়াটার কোনো চোখ নেই, তবু আমি অনুভব করলাম এক জোড়া হিংস্র দৃষ্টি আমার উপর নিবদ্ধ। সেই দৃষ্টিতে আগুনের মতো উত্তাপ আর বরফের মতো শীতলতা দুটোই একসাথে মিশে আছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এখনই বন্ধ হয়ে যাবে। আমি পালাতে চাইলাম, কিন্তু আমার পা যেন মেঝের সাথে গেঁথে গেছে। আমি নড়তে পারছি না, চিৎকার করতে পারছি না। বোবা স্বপ্ন যাকে বলে, ঠিক সেই মুহূর্তে চেয়ারে বসে থাকা ছেলেটা হঠাৎ আমার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, পালাও, ও তোমাকে দেখে ফেলেছে, ও তোমাকে ছাড়বে না, ও এখন তোমার পিছু নেবে। ছেলেটার সে আর্তনাদ শুনে ছায়ামূর্তিটা তীব্র গতিতে আমার দিকে ধেয়ে এলো। অন্ধকার হাত বাড়িয়ে এসে আমার গলা টিপে ধরতে চাইল। তার কালো ধোঁয়া আমার নাক মুখ দিয়ে ঢুকে যাচ্ছে। আমি দম বন্ধ হয়ে মারা যাচ্ছি। আমি প্রাণপণ চেষ্টায় চিৎকার করে উঠলাম, বাঁচাও আল্লাহ! রাজন, রাজন, ওঠো, কি হয়েছে তোমার? স্ত্রীর ধাক্কায় ধর্মর করে উঠে বসলাম আমি। আমার সর্বাঙ্গ ঘামে ভেজে একাকার, বিছানার চাদর ভেজে গেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছে। জানালা দিয়ে সকালের রোদ ঘরে ঢুকছে, কিন্তু আমার চোখের সামনে তখনও সেই কালো ছায়ামূর্তি ভাসছে। আমি ঢক ঢক করে এক গ্লাস পানি খেলাম, কিন্তু তৃষ্ণা মিটল না। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। সকাল হলেও আমার মনে স্বস্তি ফিরল না। আমি অনুভব করলাম আমার শরীরে প্রচন্ড জ্বর, গা পুড়ে যাচ্ছে। জ্বরের ঘোরেও আমি বিড়বিড় করতে লাগলাম, ওটা আমার পিছু নিয়েছে, ওটা আমাকে ছাড়বে না, ছায়াটা আমাকে চিনে ফেলেছে। আমার স্ত্রী শিউলি ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো এটা সাধারণ কোনো দুঃস্বপ্ন বা জ্বর নয়। গত রাতের সেই লাশ আনা আর আজকের এই অবস্থা, সবকিছুর মধ্যে কোনো গভীর যোগসূত্র আছে। সারাটা দিন আমি ভয়ে ঘরের কোনায় বসে রইলাম। জানালা দরজা সব বন্ধ করে দিলাম। আমার মনে হতে লাগলো সেই কালো ছায়াটা ঘরের আনাচে কানাচে লুকিয়ে আছে। সন্ধ্যার দিকে আমার অবস্থা আরো খারাপ হলো। আমি অসংলগ্ন কথা বলতে শুরু করলাম। মনে হলো ঘরের কোণা থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। শিউলি আর দেরি না করে পাড়ার মসজিদের ইমাম সাহেব বা হুজুরকে খবর দিল। হুজুর অত্যন্ত ধার্মিক এবং বিচক্ষণ মানুষ। তিনি এসে আমার দিকে তাকাতেই তার কপাল কুঁচকে গেল। আমার চোখের দিকে তাকিয়ে তিনি যেন কিছু একটা বুঝে ফেললেন। হুজুর গম্ভীর স্বরে বললেন, রাজন, গত রাতে তুমি কি নিয়ে এসেছিলে আর পথে কি ঘটেছিল সব খুলে বলো, কোনো কিছু বাদ দিও না।
তোমার সাথে কোনো সাধারণ বাতাস লাগেনি, এর চেয়েও খারাপ কিছু হয়েছে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে কোনো খারাপ জিনিস তোমার উপর নজর দিয়েছে। হুজুরের অভয়বাণী শুনে আমি কিছুটা সাহস পেলাম। আমি কাঁপা কাঁপা গলায় গত রাতের প্রতিটি মুহূর্ত, সেই ঝাঁকুনি, ফিসফিসানি, কাঁধে হাতের স্পর্শ, পেছনের ধূপধাপ শব্দ আর সবশেষে এই ভয়ঙ্কর স্বপ্নের কথা খুলে বললাম। সব শুনে হুজুর দীর্ঘশ্বাস ফেললেন। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। হুজুর বিড়বিড় করে বললেন, আল্লাহ তোমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন। হুজুর খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছিলেন। ঘরের পরিবেশটা তখনও থমথমে। আমার স্ত্রী পাশে বসে আঁচল দিয়ে চোখ মুছছে। আমার কথা শেষ হওয়ার পর হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়লেন। তারপর গম্ভীর মুখে বললেন, রাজন, তুমি বড় বাঁচা বেঁচে গেছো বাবা। আল্লাহর অশেষ রহমত যে তুমি ওই রাস্তায় গাড়ি থামিয়ে পালাশ দেখতে গিয়ে কোনো ভুল করনি। যদি তুমি ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিতে বা পেছনের দিকে তাকাতে, তাহলে আজ হয়তো তুমি এখানে বসে থাকতে না। হুজুর ব্যাখ্যা করে বললেন, ওই ছেলেটি স্বাভাবিক কোনো রোগে মারা যায়নি। ডোম যা বলেছে তা সত্য। ছেলেটার উপর জিন বা কোনো বদ জিনের আসর ছিল, অথবা তাকে কেউ কালো জাদুর মাধ্যমে তিলে তিলে শেষ করেছে। তার পেটের ভেতরের কালো অংশ সে অশুভ শক্তির নিদর্শন। মৃত্যুর পরেও ওই বদ জিন ছেলেটার লাশ ছাড়েনি। তুমি যে ঝাঁকুনি অনুভব করেছিলে সেটা কোনো পাথর পড়ার শব্দ ছিল না, ওটা ছিল সেই জিনের ক্রোধ। সে চাচ্ছিল গাড়িটা উল্টে তোমাকে শেষ করে দিতে, অথবা ভয় দেখিয়ে তোমার উপর ভর করতে। সে তোমাকে তার সীমানার মধ্যে অনুপ্রবেশকারী মনে করেছে। আমার শরীর তখনও কাঁপছে জ্বরের ঘোরে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর, তাহলে স্বপ্নে ওই ছায়ামূর্তিটা? হুজুর মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওটাই সেই শয়তান বা খারাপ জিনিস। আর ছেলেটা তোমাকে সাবধান করছিল। ছেলেটার রুহ হয়তো মুক্তি চায়, কিন্তু ওই শয়তান তাকে আটকে রেখেছিল। এখন ওই শয়তান তোমার উপর নজর দিয়েছে, কারণ তুমি ওই রাতে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলে। তুমি যে আল্লাহকে ডেকেছ, আয়াতুল কুরসি পড়েছ, সেটাই তোমার বর্ম হিসেবে কাজ করেছে। ওই ছায়া এখন তোমার ক্ষতি করার চেষ্টা করছে, কারণ তুমি তাকে চ্যালেঞ্জ করেছ। হুজুর আর দেরি করলেন না। তিনি আমাকে সোজা হয়ে বসতে বললেন। একটা পানির গ্লাসে ফু দিয়ে কিছু দোয়া পড়ে আমাকে খেতে বললেন। পানিটা খাওয়ার সাথে সাথে আমার গলার ভেতরের জ্বালা পোড়াটা একটু কমলো। তারপর তিনি আমার কপালে হাত রাখলেন। তার হাতটা খুব গরম ছিল। তিনি উচ্চ স্বরে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতে লাগলেন। তার তেলাওয়াতের আওয়াজ ঘরটাকে গম গম করে তুলল। অদ্ভুত ব্যাপার হলো, হুজুর যখন দোয়া পড়ছিলেন, আমার মনে হচ্ছিল আমার শরীরের ভেতর থেকে গরম ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে যাচ্ছে। আমার ঘাড়ের কাছে যে ভারী ভাবটা ছিল সেটা আস্তে আস্তে হালকা হতে শুরু করলো। মনে হলো কেউ যেন আমার পেটের উপর থেকে মস্ত বড় বোঝা নামিয়ে দিল। আমার চোখের ঘোলাটে ভাব কাটতে শুরু করলো। হুজুর একটানা আধা ঘন্টা ধরে আমাকে ঝাড়ফুঁক করলেন। যাওয়ার সময় হুজুর আমাকে কড়া নির্দেশ দিয়ে গেলেন। বললেন, রাজন, শোনো, আগামী 7 দিন তুমি একদম ঘর থেকে বের হবে না। অ্যাম্বুলেন্স চালানো তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। প্রতি ওয়াক্ত নামাজের পর সূরা বাকারা তেলাওয়াত শুনবে বা নিজে পড়বে। আর ঘুমানোর আগে অবশ্যই ওযু করে পবিত্র হয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর চেষ্টা করবে। আমি কিছু বড়ই পাতা পড়া পানি দিচ্ছি, এটা দিয়ে গোসল করবে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। ভয় পাবে না। মনে রাখবে, আল্লাহ সবার উপরে। আমি হুজুরের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করলাম। প্রথম 2 রাত আমার খুব কষ্টে কাটলো। ঘুমের মধ্যে আমি আবারও সেই ফিসফিসানি শুনতে পেতাম। জানালার বাইরে কালো ছায়ার নড়াচড়া দেখতাম। মনে হতো কেউ জানালায় টোকা দিচ্ছে, কিন্তু আমি ভয় না পেয়ে হুজুরের শেখানো দোয়া পড়তে থাকতাম। চিৎকার না করে মনে মনে আল্লাহকে ডাকতাম। 3য় দিন থেকে আমার জ্বর কমতে শুরু করলো। সে অশুভ ছায়া আর স্বপ্নে এলো না। ঘরটা ক্রমশ হালকা মনে হতে লাগলো। 7 দিন পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। আমার শরীরের সেই ক্লান্তি আর মনের ভয় কেটে গেল। তবে এই ঘটনা আমাকে আমূল বদলে দিল। আগে আমি কাজের চাপে নামাজ কালাম খুব একটা পড়তাম না, মাঝে মাঝে পড়তাম, কিন্তু এখন আমি 1 ওয়াক্ত নামাজও কাজে করি না। গাড়িতে ওঠার আগে সবসময় দোয়া পড়ে নেই। আমি বুঝতে শিখেছি যে আমার সুরক্ষা কেবল সিট বেল্ট বা স্টিয়ারিং এ নয়, বরং আল্লাহর উপর ভরসায়। কয়েক সপ্তাহ পর আমাকে আবারও সেই একই হাইওয়ে দিয়ে লাশ নিয়ে যেতে হয়েছিল। কাকতালীয় ভাবে রাতটাও ছিল একই রকম কুয়াশাচ্ছন্ন। সেই নির্দিষ্ট জায়গাটা যেখানে আমি সেই বিকট ঝাঁকুনি খেয়েছিলাম, সেটা পার হওয়ার সময় আমার বুকটা একটু কেঁপে উঠেছিল বটে। স্টিয়ারিং ধরা হাতটা ঘেমে গিয়েছিল, কিন্তু আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়লাম এবং সাহস করে ড্রাইভ করে গেলাম। এবার আর কোনো ঝাঁকুনি বা ফিসফিসানি আমাকে স্পর্শ করতে পারল না। ঘটনাটির সময় ছিল 1981 কি 82 সালের দিকে। ওই গ্রামেরই একজন প্রভাবশালী ব্যক্তি, সঙ্গত কারণে তার নাম বলতে পারছি না,
নাম বললে আসলে তাকে ছোট করা হবে বা এটা আসলে বলাটা ঠিক হবে না, যার কারণে নাম প্রকাশ না করার শর্তেই আমার ওই চাচা আমাকে বলেছিলেন। আমি জানি নামটা কি, কিন্তু আপনাদেরকে সঙ্গত কারণে বলতে পারছি না। তো ওই প্রভাবশালী ব্যক্তির আল্লাহর রহমতে ওনার অনেক ধন সম্পত্তি ছিল, দুইজন ছেলে সন্তান ছিল, একজন মেয়ে সন্তান ছিল, আর ওনার বিশাল জায়গা জমি, মানে অনেক কিছুই ওনার ছিল। তো একটা বিষয় সেটি হচ্ছে যে ওনার একজন প্রতিবেশী, তিনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন না, মানে গরিব মানুষই ছিলেন। ওনার এক ছেলে এক মেয়ে ছিল। তো মেয়ের বয়স যখন 17-18 হয়, খুব ভালো একটি পরিবারে তার বিয়ে হয়ে যায়। আর ওনার ছেলে লেখাপড়া করত। লেখাপড়া শেষে তার খুব ভালো একটি সরকারি চাকরি হয়ে যায়। গ্রামের সকলে তার ছেলের প্রশংসা করতে থাকে। এর ফলে ওই যে প্রভাবশালী ব্যক্তি যার কথা বলছি, ওনার মনে হিংসা বা ক্রোধের জন্ম হয় যে কি ব্যাপার, আমার এত সহায় সম্পত্তি আছে, তো আমার ছেলেগুলো তো এরকম হতে পারলো না, অথচ ওনার ছেলে এরকম ভালো একটা পজিশনে চলে গেল। তো বিষয়টা না উনি আসলে ওইভাবে মন থেকে মেনে নিতে পারছিলেন না। এখন মেনে নিতে না পারলেও তো মেনে নিতে হবে, কিন্তু উনি চিন্তা করলেন যে এমন ভাবে একটা কাজ আমি করব যাতে করে ওই ছেলেটি আর পৃথিবীতে না থাকে। কিন্তু তাকে মেরে ফেললে তো পুলিশি ঝামেলা হবে, যার কারণে উনি একজন তান্ত্রিকের আশ্রয় নেন। যে তান্ত্রিককে বলেন, তুমি এমন ভাবে একটা কাজ করবা যাতে করে ছেলেটি আস্তে আস্তে মারা যায়। গ্রামের ভাষায় যাকে বান মারা বলে। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি এটা করতে পারবো, তবে আমাকে একটা জিনিস এনে দিতে হবে। সেটি হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাতে যদি কোনো মানুষ মারা যায়, ঠিক পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমাতে তার কবর থেকে তার কাফনের একটি অংশ আমাকে এনে দিতে হবে। সেই কাপড়ে তদবির লিখে আমি বান মারতে পারবো। তো উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু ওই তান্ত্রিক শর্ত জুড়ে দেন যে এটি যেন কেউ জানতে না পারে। যদি কাজ করতে হয় আপনাকেই এই ভয়ঙ্কর কাজটির সমাধান করতে হবে। উনি বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি এই ভয়ঙ্কর কাজটির সমাধান করব। এখন এই কাজটি করাটা কিন্তু অতটা সহজ কাজ ছিল না, যার কারণে উনি চিন্তা করলেন যে আমি তো বলে দিলাম, কিন্তু আমি তো এইভাবে কিভাবে যাব, একটা কবরে গিয়ে কিভাবে কুড়িটা নিয়ে আসবো, মানুষের হাতে যদি ধরা পড়ে যায়, যা মানুষ দেখে ফেলে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে, এটা উনি চিন্তা করছিলেন। উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে কিছু বলা যাবে না, তো আমি খুব গোপনে কোনো একজন ব্যক্তিকে এই কাজের জন্য নিযুক্ত করি, যে খবর রাখবে যে অমাবস্যা বা পূর্ণিমাতে কোন গ্রামে বা কোথায় কোন মানুষ মারা গেছে আমাদের আশেপাশে, ঠিক সেই ওই কাপড়টি নিয়ে আসবে। তো বাইরের তো আর কেউ জানলো না, শুধু আর একজন লোকই জানলো, তাতে তো সমস্যা হওয়ার কথা না। উনি এই চিন্তা করে একজন লোককে ঠিক করেন। সেই লোকটিও বেশ চতুর ছিল, সাহসী ছিল। তিনি চারদিকে খোঁজ খবর রেখে একটা মানুষকে পেলেন যিনি মারা গেলেন কোনো এক অমাবস্যা রাতে। তো কথা ছিল, যদি কেউ অমাবস্যা রাতে মারা যায়, তার ঠিক পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে। যদি পূর্ণিমাতে মারা যায়, তার ঠিক পরবর্তী পূর্ণিমাতে এই কাজটি করতে হবে। তো যেহেতু পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে, উনি তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানান যে পাওয়া গেছে, আমি পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে যাচ্ছি। ভয়ানক ব্যাপার হলো, ওই লোকটি সত্যি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন। তিনি ওই কাফনের কাপড়ের একটি অংশ ওই প্রভাবশালী ব্যক্তির কাছে এনে দেন। এটি পাওয়ার পর
তিনি সেই তান্ত্রিকের কাছে চলে যান। সেই তান্ত্রিককে বলেন যে এই সেই কাপড় আর এই হচ্ছে নাম ঠিকানা, তো আপনাকে বান মারতে হবে। তান্ত্রিক বলেন হ্যাঁ ঠিক আছে, আমি কাজটি করব, আপনি চলে যান, কয়েক মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন। তো উনি চলে যান। এদিকে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কোনো রেজাল্ট তো আসে না। উনি আবার ওই পাশের প্রতিবেশীর যে প্রতিবেশী ছিলেন ওই লোকটির সাথে ভাব জমান যে তোমার ছেলের কি খবর, কেমন আছে, তোমার মেয়ের কি খবর, কেমন আছে। বলে হ্যাঁ সবাই খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। যাতে করে উনি ওনার মাধ্যমে জানতে পারেন যে আসলে ওনার ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। যখন এরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়, তখন উনি বলেন কি ব্যাপার, এত কষ্ট করে একটি কাজ করলাম কিন্তু কোনো কাজ হলো না। তখন তান্ত্রিকের কাছে যান, তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে কি ব্যাপার, কোনো কাজ তো হলো না। তখন তান্ত্রিক বলেন এমনটা তো হওয়ার কথা নয়, আমার এই ধরনের তদবির বা বান কখনো তো মিস হয়নি, আপনার বেলায় কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো উনি বলেন যে আচ্ছা, আপনি কি নিজেই কাজটি করেছিলেন? তখন উনি সত্য কথা বলেন যে না, আমি তো নিজেই কাজটি করিনি। তখন তান্ত্রিক বলে সর্বনাশ করে ফেলেছেন, এখন তো আপনার বিপদ হবে। তখন বলেন কি বিপদ হবে? তখন ওই তান্ত্রিক বলেন এমনও বিপদ হতে পারে যে আপনার ছেলেই মারা যেতে পারে, কারণ আপনাকে বলেছিলাম যে আপনি নিজে কাজটি করবেন, না হলে কাজটি করার দরকার নেই, তা আপনি কেন আরেকজনকে দিয়ে করালেন? উনি বলেন যে আমার আসলে সাহসে কুলায় নেই। যাক, তান্ত্রিক বলেন যে আমি চেষ্টা করব যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। তান্ত্রিকের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরেই সকালবেলা ওই প্রভাবশালী ব্যক্তির পরিবার দেখে এক অদ্ভুত ঘটনা। ওনাদের বিশাল উঠোন, এই উঠোনটি মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো পোকা, অনেক পোকা বিভিন্ন জায়গায় গর্ত করে উঠানটি নষ্ট করে ফেলেছে। সারা উঠোনে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে, এত সুন্দর উঠোন নষ্ট হয়ে গেছে। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, রাতারাতি এরকম পোকা এসে আমার বাড়ির উঠোন নষ্ট করে ফেললো কেন। প্রিয় লিসেনার্স, এই উঠোন নষ্ট হওয়া থেকেই আসল ঘটনার সূত্রপাত। ওনার উঠোন যখন নষ্ট হয়ে যায় তখন উনি বিভিন্নভাবে বিভিন্ন সার টার, পোকা মারার কীটনাশক প্রয়োগ করে উনি ওনার উঠানটা আবার ঠিক করে ফেলেন। 3-4 দিন পর পর উঠোনের একই সমস্যা হচ্ছিল। তো উনি খুব বিরক্ত হন যে কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়ির উঠোনে এরকম সমস্যা হচ্ছে কেন। বিভিন্ন যারা কীটনাশক বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকেও উনি খবর দেন যে উঠোনে কেন এরকম সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও সমস্যার সমাধান হয় না। তবে মোটামুটি সপ্তাহখানেক পর একা একাই এই সমস্যার সমাধান হয়ে যায়, আর কোনো পোকামাকড় উঠোনটাকে নষ্ট করছে না। প্রিয় লিসেনার্স, এই সমস্যাটার সমাধান হলেও আরেকটি ভয়ানক সমস্যার সূত্রপাত হয়। সেটি হচ্ছে ওনার বাড়ির পাশে ওনাদের নিজস্ব যে পুকুরটি ছিল, গভীর রাত্রে ওনাদের কানে শব্দ আসতো ওই পুকুরে কেউ একজন সাঁতার কাটছে, ঝাপাঝাপি করছে। তখন ওনারা যদি টর্চ লাইট নিয়ে পুকুরের কাছে যেতেন, ওনারা পুকুরে কাউকে দেখতে পেতেন না। আবার যখন ওনারা বাসায় এসে শুয়ে পড়তেন, আবার মনে হতো পুকুরে কেউ গোসল করছে। যাই হোক, এইরকম প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, একটা সময় পুকুরে পাহারা বসানো হয়। কিন্তু পুকুরে যেদিন পাহারা বসানো হয় ওই দিন কোনো ঘটনা ঘটে না।
যতদিন পুকুরে পাহারা বসানো হয়েছে ততদিন কোনো ঘটনা ঘটে নাই। বেশ কিছুদিন পরে ওই প্রভাবশালী ব্যক্তি চিন্তা করেন, যেহেতু বেশ কিছুদিন পাহারা বসানো হলো, কোনো ঘটনা ঘটে নাই, তো ঠিক আছে, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ, পাহারা তুলে ফেলা হয়, তো হয়তোবা তারা আর করবে না। কিন্তু যেদিনই পাহারা তুলে ফেলানো হয় ওই রাত্রেই আবার সেই শব্দ, পানিতে ছলাৎ ছলাৎ শব্দ, মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে। তখন উনি রাগ করে হাতে একটি টর্চ লাইট নিয়ে বের হন, যে আজকে দেখেই ছাড়বো এটা কে। সত্যি সত্যি ওই রাতে ওই প্রভাবশালী ব্যক্তিটি দেখতে পান আসলে ওইটি কি ছিল। উনি দেখতে পান পুকুরের এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার, ভয়ানক আকৃতির একটি বড় মাথা। দেখে মনে হচ্ছে মানুষের মাথা, কিন্তু মানুষের মাথা এত বড় হয় না। এই মাথাটি একবার এ পাশে যাচ্ছে আর একবার ও পাশে যাচ্ছে, যাওয়ার সময় সে পানিতে শব্দ করছে। উনি হাতে থাকা টর্চ লাইটটি যখন পুকুরে মারেন তখন আরেকটি অদ্ভুত ব্যাপার দেখতে পান, যে টর্চ লাইট মারার পরে পুকুরে উনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু চাঁদের আলোতে তিনি সেটি দেখতে পাচ্ছেন। তখন উনি চিৎকার করে ওনার বাড়ির অন্য সদস্যদেরকে ডাকেন। ওনার বাড়ির কয়েকজন সদস্য চলে আসে। তারা যখন আসে তখন তারা পুকুরে কিছুই দেখতে পান না, পুকুরটি একদম শান্ত স্বাভাবিক। তখন উনি বাড়ির অন্য সদস্যের সাথে খুলে বলেন বিষয়টা, যে আমি এখানে এই বিষয়টি দেখেছি। সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন, উনিও ঘুমিয়ে পড়েন। ওই রাত্রে তিনি একটি স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে কেউ একজন বলছে, আমি তোর একটি ছেলেকে নিয়ে যাব, তুই তাকে রাখতে পারবি না, পারলে চেষ্টা কর, এই পুকুরের মধ্যেই আমি তাকে নিয়ে যাব। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তান্ত্রিক বলেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, কারণ যেই বান মারার কাজটি আমি করেছি এটি আসলে উল্টো কাজ হয়েছে। যাদেরকে এটি ক্ষতি করার কথা ছিল তা না করে যারা এটি করেছে তাদেরই উপর এটি এসে পড়েছে। এখন আপনার একটি সন্তান মারা যাবে, আর এই ভুলের জন্য আপনিই দায়ী। তখন বলে, এর থেকে এখন সমাধান কি, এর থেকে মুক্তি পেতে পারি কিভাবে? তখন ওই তান্ত্রিক বলেন, আপনার দুই সন্তান, দুই ছেলেকে আপনারা বাইরে পাঠিয়ে দিন। তখন উনি যে কাজটি করেন, সত্যি ওনার এক ছেলেকে উনি বিদেশে পাঠিয়ে দেন, আর এক ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন, ঢাকাতে অন্য অন্য কাজ করার জন্য। তো ঢাকাতে ওই ছেলেকে মূলত আসলে মানে কাজের জন্য বলতে বোঝানো হচ্ছে যে আসলে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আর কি। ঢাকাতে একটি নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। তো ভালোই চলছিল সবকিছু। ওনার ছেলেকে যখন পাঠিয়ে দেয়া হয় তখন থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা নেই, আর কোনো গোসলের শব্দও শোনা যায় না। তো উনি ভেবেছেন, ছেলেদেরকে একজনকে তো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি, আরেকজনকে ঢাকা পাঠিয়ে দিয়েছি, তো এখন মনে হয় আর কোনো সমস্যা নেই। তো যেই দুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিদেশে একজনকে বিদেশে আর একজনকে ঢাকায়, তো তাদেরকে বলা হয়েছে তোমরা যদি কখনো দেশে আসো এই পুকুরে কখনো গোসল করবা না। মানে যেই রাত্রে উনি স্বপ্ন দেখেছিলেন তারপর থেকেই উনি ওনার দুই ছেলেকে পুকুরে নামানো বন্ধ করে দিয়েছিলেন। তারপরে যখন ঘরের বাইরে পাঠিয়ে দেন তখনও বলেছিল যে তোমরা যখন বাড়িতে আসবে তখন এখানে কেউ গোসল করবে না। ওনার এক ছেলে বিদেশ যাওয়ার পরও কয়েকবার দেশে এসেছে, সেও এই পুকুরে নেমে গোসল করেনি। যদিও এই এত দিনের মধ্যে এই পুকুরে কোনো সমস্যা ওনারা তাদের দৃষ্টিগোচর হয়নি। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক হয়ে গেছে।
ওনার ছেলেও যে ঢাকাতে থাকতো, মাঝে মাঝে ছুটিতে আসতো, সেও পুকুরে গোসল করতো না। যাই হোক, সবকিছু স্বাভাবিক। কোনো এক ঈদে, কোনো এক কুরবানি ঈদে আর কি, তার ছেলে তার ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে আসে। ওই বন্ধুরা কুরবানি ঈদ এখানেই করবে। তো বন্ধুরা যেহেতু ঢাকাতে বড় হয়েছে, তারা কিন্তু আসলে এভাবে কোনো পুকুর বা এরকম বিশাল জায়গা বা খেলাধুলা ওইভাবে করতে পারেনি। তো যখন তারা তাদের এই গ্রামের বন্ধুর কাছে শুনেছে যে তাদের গ্রামে এরকম সুন্দর বাড়ি আছে, পুকুর আছে, জায়গা আছে, মাঠ আছে, তারাও সেগুলো উৎসাহী হয়ে দেখতে এসেছে। যাই হোক, তাদের কাছে কিন্তু পুকুরের বিষয়টি ওই ছেলেটি বলেনি। তারা যেদিন বেড়াতে আসে, বেড়াতে আসার পরের দিন ওই 3-4 জন বন্ধু তারা পুকুরের ওই পুকুরটাতে নামে গোসল করতে। এখন ওই প্রভাবশালী ব্যক্তির ছেলে, সে তো আর নামে না, সে তো পুকুরের মানে পাড়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা বারবার বলছিল, কি ব্যাপার, তুমি নামো না কেন? তখন বলছে, না ঠিক আছে, তোমরা গোসল করো, আমি নামবো না। তো তারা বারবার বলছিল যে তুমি গ্রামের ছেলে হয়ে পুকুরে নামতে ভয় পাও, এটা কেমন কথা? আমরা শহরের ছেলেপেলেরা এখানে নেমেছি, পুকুরের পানিও তো বেশি না, আসো। কিন্তু সে নামে না, সে বলে না, নামবো না। তখন ওই ছেলেগুলো বারবার স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধব ঠাট্টা উপহাস করতে থাকে। তখন একটা পর্যায়ে ওই ছেলেটি বলে যে আমি সাঁতার জানি না। তখন তারা বলে যে তুমি সাঁতার জানো না, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, তুমি আসো। তুমি গ্রামের ছেলে হয়ে সাঁতার জানো না কেমন কথা, আমরা তো আছি, আসো, কোনো সমস্যা হবে না, পুকুরের পানিও তো বেশি না। তখন বারবার যখন বন্ধুদের কথায় মানে প্রভাবিত হয়ে ওই ছেলেটি সত্যি পানিতে নেমে পড়ে। পানিতে নেমে বেশ কিছু সময়, ভালোই সময় কেটে যাচ্ছিল। হঠাৎ মানে তাদের বন্ধুদের সামনেই তারা বন্ধুরা দেখতে পেল যে মনে হলো হঠাৎ ও পানির নিচে ডুব দিল, এবং ডুবটা এমন ছিল মনে হলো কেউ পানির নিচে হেসকা টান দিয়ে যেরকম নিয়ে গেলে যেরকম হয়, ঠিক তেমন ছিল। তো তার বন্ধু বান্ধবরা বললো যে কি ব্যাপার, ও হঠাৎ করে এইভাবে ডুব দিল কেন? বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন ওরা যেহেতু ওর কাছেই দাঁড়িয়েছিল, তখন ওরাও ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে দেখতে পায় যে ও পানির নিচে বসে আছে এবং ও ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন ওই বন্ধু বান্ধবরা বললো, বা মানে ওরা নিজেদের মধ্যে বললো যে ও তো এই অবস্থায় আছে, আসলে চলো আমরা একে টেনে তুলি। তারা ওই ছেলেটাকে টেনে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তারা দেখে তার শরীরটা এতটা ভারী, পানির মধ্যে কিন্তু মানুষের শরীর হালকা হয়ে যায়, কিন্তু তার শরীরটা এতটা ভারী মনে হচ্ছে যে ওরা 3-4 জন মিলে ওকে টেনে তুলতে পারছে না। ওরা যখন বারবার টেনে তোলার চেষ্টা করেও টেনে তুলতে পারছিল না, এদিকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট হয়ে যাচ্ছে, তখন একজন দৌড়ে বাড়ির ভিতরে খবর দেয় যে এই অবস্থা। বাড়ির লোকজন এসে পুকুরে নামতে নামতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ওই ছেলেটির মরদেহ ভেসে ওঠে। যদিও বা এত তাড়াতাড়ি লাশ ভেসে ওঠার কথা নয়, কিন্তু ভেসে ওঠে। ওর বন্ধু বান্ধবরা বলছিল যে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন জোর করে পানির মধ্যে ওকে চেপে ধরে রেখেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। ছেলেটির বাবা ছেলেটির মৃত্যু দেখে শোকে কাতর হয়ে পড়ে এবং উনি বুঝতে পারেন আসলে ওর মৃত্যুটা এইভাবেই লেখা ছিল, তা না হলে এত সতর্কতার পরেও এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। যাই হোক, প্রিয় লিসেনার্স, উনি যে এই ভয়ানক কাজটি করেছিলেন, এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিলেন, যেটার প্রভাব ওনার উপরই এসে পড়েছিল, এটি উনি ওনার পরিবারকে শেয়ার করেছিলেন ওনার ছেলের মৃত্যুর পর। তার আগে কিন্তু কাউকে বলেননি যে ইনি এই কাজটি খুব অন্যায় করেছিলেন, কাজটি ভালো করেননি, যার ফলে ওনার ছেলেই মারা গেল।
এই ঘটনাটা এই 2013-14 সালের অথবা ম্যাক্সিমাম 15 সালের অ্যানোনিমাস পার্টিসিপেন্টের যে লেখাটা ছিল সেই লেখাটা অনুযায়ী ঘটনার সূত্রপাত একেবারে তখন শীত, শৈত্য প্রবাহ তখন চলছে। রফিকুজ্জামান, তার নাম রফিক, তার অনেক আগে থেকেই কবিরাজি জিনিসপত্রের উপরে যথেষ্ট জ্ঞান ছিল, অর্থাৎ যেটাকে আমরা কবিরাজি হিসেবে জানি, এই যে মানুষের উপরে কোনো রকম জাদু টোনা এটা সেটা এগুলো যদি করা হয় মানুষ কবিরাজের কাছে যায় না, সেরকম কবিরাজ। রফিক সাহেব মানে রফিক, তিনি অনেক আগে থেকে একটা ব্যাপারে জানতেন, তা হচ্ছে একটা বিশেষ সময়ে একটা বিশেষ হাতের রিং তৈরি করতে হবে তাকে। ওই বিশেষ সময় সবসময় আসে না, এবং ওই বিশেষ সময়টার জন্য আবার কয়েক বছর অপেক্ষা করতে হয়। তো তিনি তার নিজের ওই কবিরাজি জীবনের শুরুর দিকে সেই সময়টা পাননি, কারণ তাকে এমন নোংরা কাজ করতে হবে যে কাজগুলো কখনো অন্য কোনো মানুষ করতে পারবে না। তার নাম রফিক, কিন্তু তারপরে তিনি যে পথে হাঁটেন সেই পথ কুফরের। রফিক তার যে সময়টা ঘনিয়ে আসে সেই জাদুর রিং তৈরি করার, এই রিং তৈরি করতে গেলে অবশ্যই রূপার প্রয়োজন, কিন্তু সেই রূপাটা তৈরি করা হবে এমন আগুনের উপরে গরম করে, যে আগুনটা হতে হবে মানুষের হাড়ের, মানে মানুষের হাড় জ্বলবে সে আগুনের ভেতরে, সেই আগুন হতে হবে মানুষের হাড়। তো যখন এই আগুনটা জ্বলবে, ওই রূপার ওই আংটিটা তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন, কারণ ওই রিংটাকে বারবার গরম করতে হবে, তো সেই আগুনে থাকতে হবে মানুষের হাড়। এবং এই নির্দিষ্ট দিন ঘনিয়ে আসতে শুরু করে তার জন্য, এবং এই সুযোগ সে কখনই হাত ছাড়া করবে না, কোনো মতে করবে না। সে তার ওই কবিরাজি বিদ্যা যার কাছ থেকে শিখেছিল তার কাছে সে যায়, এবং তার উস্তাদ হোক বা সে যেই হোক, তার বয়স এত, এবং বয়সের ভারে সে কুজো মানুষের মতো অবস্থা, তার এতটাই বয়স তার। তোর ওস্তাদের কাছে যখন যায়, ওস্তাদ তখন তাকে বলে দিয়েছিল, তার ওস্তাদ, যে তোর পথে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তুই কিন্তু ভয় পাস না। এখন হাড় সংগ্রহ করবে কোত্থেকে, এটা হচ্ছে আসল ব্যাপার। এই যে মানুষের হাড়, এই হাড়ের ক্ষেত্রে গোরস্থান থেকে হাড় নেওয়া যাবে না, শ্মশান থেকেও হাড় নেওয়া যাবে না, মৃত মানুষের কাছ থেকেও হাড় নেওয়া যাবে না। এই হাড় কি এনে দিবে? এই হাড় এনে দিবে সে যে সাধনার কারণে সামনে আসে। অর্থাৎ এই রফিককে একটা সাধনা করতে হবে। এই সাধনার চলাকালীন সময়ে যার এখানে আসার কথা, সে যখন এখানে আসবে, সেই ঠিক উপযুক্ত সেই লক্ষণ, মানে উপযুক্ত লক্ষণ মিল বা ম্যাচ করে সেই হার এনে দেবে, অর্থাৎ কোন এন্টিটি। তো তার এখন এই মুহূর্তে তাকে তার সাধনা করতে হবে। এখন সাধনা করার জায়গাটা কোথায়? সাধনা করার জায়গাটা হচ্ছে জলাশয়ের পাশে, নির্জন জলাশয়ের পাশে, কোনো শ্মশান নয়, কোনো কবরস্থান নয়, কোনো জায়গা নয় এরকম। রফিকের ওস্তাদ রফিককে কিন্তু বলে দিয়েছিল যে কি হবে না হবে। রফিক কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছিল, তার ওস্তাদের দাঁতগুলো একদম গরুর জাবর কাটা তাঁতের মতো অবস্থা হয়ে গেছে, কোনো ধার নেই, কোনো কিছু নেই, সব একেবারে লেভেল হয়ে গেছে, একদম একটা সমান তরল লেভেলে। রফিক কিন্তু জানে যে তার জীবনে তাকে শাস্তি পেতে হবে এই কর্মের জন্য, যে কাজ সে করছে এই কাজের জন্য। তারপরও তাকে তো তখন রিংটা বানাতে হবে, তো জাদুর রিং, ক্ষমতা প্রাপ্ত হবে সে। ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, যার প্রয়োজন সে সবকিছু খুঁজে বের করতে পারে,
ওই নির্জন জায়গায় সে খুঁজে বের করে, এবং তাকে নাকি সাধনা করতে হবে, নির্দিষ্ট সংখ্যক বার বলতে হবে ওই মন্ত্র। এই নির্দিষ্ট সংখ্যক মন্ত্র তাকে পড়তে যে কয়দিন সময় লাগে সেই কয়দিনই তাকে সেখানে যেতে হবে, এবং ওই মন্ত্রগুলো পড়ার সময় শেষ হওয়ার পরেই যার আসার কথা সে আসবে, এবং সেই তখন লক্ষণযুক্ত মানুষের হার তাকে জোগাড় করে দেবে। এখন সে নির্জন স্থানে যখন সে মন্ত্র পড়তে শুরু করলো, শর্ত ছিল একটা, যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা তার চোখের সামনে থাকতে হবে। সে যখন মন্ত্র পড়বে তো ওই চোখের সামনে থাকা ছাগলের বাচ্চার দিকে সে তাকিয়ে থাকবে। প্রথম ব্যাপারটা হচ্ছে, যদি কাজ বা মন্ত্র যদি আসলে ঠিকঠাক ভাবে পড়া হয় এবং কাজের যদি অগ্রগতি হতে শুরু করে, তাহলে সেই রাতের বেলা ওই সে যদি ওই মানে তার ভাগ করা রয়েছে যে সে আজকে রাতে সে কতটুকু পড়বে, একটা হিসাব নিকেশ তো রয়েছে, সে তার ওই রাতে সাধনা শেষ করার আগেই তারই চোখের সামনে ওই ছাগল মারা যাবে। অর্থাৎ প্রমাণ যে তার সাধনা কাজ করছে। এখন মন্ত্র পড়া সে শুরু করেছে। নদীর পাশে কিরকম পরিবেশ হয়, নির্জন পরিবেশ, সেই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। যখন সে মন্ত্র পড়ছে, পানির ভেতরে যেরকম ছলাৎ ছলাৎ শব্দ হয় না, সে মন্ত্র পড়ার মানে সম্ভবত 20-22 বার তার মন্ত্র পড়া হয়ে গেছে। তখন সে অনুভব করে, যেহেতু তার চোখ বন্ধ, সে অনুভব করে ব্যাঙ পানির উপরে লাফাচ্ছে, তলিয়ে না যে সে পানির উপরে লাফাচ্ছে, এদিক ওদিক 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 চুপ চুপ করে সে যাচ্ছে। এটা তার কানে আসছে। ওদিকে ছাগলের বাচ্চাটা মাঝে মাঝে শব্দ করে, মাঝে মাঝে শব্দ করে না। তার মন্ত্র পড়া হয়ে গিয়েছে ততক্ষণে প্রায় 200-র উপরে। এই পর্যায়ে সে প্রথমবার টের পায় চারপাশটা কেমন যেন অদ্ভুত রকমের শান্ত। চোখ যখন খুলেছে, তার তো তাকিয়ে থাকার কথা ছিল সেই ছাগলের দিকে, কিন্তু সে ছাগলের দিকে আর তাকিয়ে ছিল না। তো চোখ বন্ধ করে বা এদিক ওদিক তাকিয়ে থাকতো সে। এবার যখন চোখ খুলে ছাগলটাকে সে দেখলো, ওইখানে ছাগল বসা মনে হলো না তার, মনে হলো ছাগলের মাথা সদৃশ একজন ছোট মানুষ বসা। বনা টাইপের মানুষ রয়েছে না, ডর্ফ, তো তাদের চেয়ে তো ছোট, এরকম ছোট একজন মানুষ বসা, কিন্তু তার মাথাটা ছাগলের মতো। এটা দেখার পরে যখন বুকটা ধরাস করে ওঠে, তখন ওই ছাগলের মতো মাথা দিয়ে সেই ব্যক্তি তাকে বলল, নড়াচড়া করিস না, চালিয়ে যেতে থাক। এটা তোর মনে হলো। ওই দিন রাতের বেলা যখন তার সমস্ত মন্ত্র পড়া শেষ হয়ে গেল, এই মন্ত্রগুলো পড়া শেষ হওয়ার পরে সে ভালো করে লক্ষ্য করে দেখলো আসলেই ছাগলের বাচ্চাটা মারা গেছে। তিনি কিন্তু কোনো শব্দ টের পান নাই, কোনো শব্দ নয়, কোনো কিছু না, কিছুই হয়নি। শুধু তিনি মন্ত্র পড়েছেন, আর ওই যে একজনকে দেখলেন, তিনি ছাগলের মাথার মতো তার মাথা। এখন সেখান থেকে তিনি চলে আসেন, তার জন্য কোনো নির্দেশনা ছিল না ওই ছাগলের বাচ্চা নিয়ে আসবে না রেখে যাবে, কোনো নির্দেশনা ছিল না, বিধায় সেখান থেকে চলে আসে রফিক আর কি। দ্বিতীয় দিনের দিন রফিককে খুব সুন্দর করে বলা হয়েছিল আগেই যে সে যাতে তার রিংটাকে একটা শেপ যাতে দেয়, একটা শেপ, এবং সেই শেপটা সে কিভাবে দিবে, আপনি যখন একটা রিংকে পেটাবেন তো ওই রিংটা কোনো কিছুর ভিতরে ঢুকতে হবে, তো কাঠ দিয়ে খোদাই করে নিল মানুষের হাতের মতো করে, আঙুলের মতো করে, এমন একটা কিছু, শুধু একটা আঙুল দিয়ে সে ওটা তৈরি করে রাখলো। এবার রাতের বেলা তাকে সাধনা শুরু করতে হবে, এবং এই দ্বিতীয় রাতটা ছিল তার জন্য অত্যন্ত প্রতিকূল রাত, কারণ সাধনার প্রথম রাতে যখন কোনো কিছু হয়নি, দ্বিতীয় রাতে তা কোনো কোনো দিক দিয়ে হাজির হয়ে যেতেই পারে। যখন সে সাধনা শুরু করলো, কোলা ব্যাঙের ডাক আসতে শুরু করলো। কোলা ব্যাঙ চোখ খুললো সে একটু, সে তো আসন পেতে বসে রয়েছে, তার চারপাশে বড় বড় কোলা ব্যাঙ, একদম বড় বড় কোলা ব্যাঙ, ওগুলো সমস্যার শব্দ বলছে এটা পরপর। এবং তিনি এই গেট খুলতেন না, এই যে গেট, এই গেট যে গেট দিয়ে এই অমানুষের মতো যারা এই দুনিয়াতে প্রবেশ করবে, এই গেট তিনি খুলতেন না।
কিন্তু খুলছেন এখন, কারণ হচ্ছে তার ওই জাদুর রিংটা প্রয়োজন। যে রিংটা তিনি তৈরি করবেন সেই রিংটা হতে হবে জাদুর শক্তিশালী, মানে জাদুর শক্তিকে নিজের ভেতরে রক্ষা করার মতো করে, যেটা অনেকটা ভুল ধারণা। এবার সাধনা তো চলছে। এই রাতের বেলা না হঠাৎ করে মানুষের চিৎকারের শব্দ তার কানে আসে। কেউ এমন আর্তনাদ করে উঠলো যেন তাকে বাঁচানো ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু শর্ত হচ্ছে রাতের বেলা যখন আপনি আমল করবেন, ওরা আপনাকে যেই কোনো দিক দিয়ে যেই কোনো অবস্থায় একটু পর পর ভয় দেখানোর চেষ্টা করবে, একটু পর পর বোঝানোর চেষ্টা করবে যে সাধনা যাতে আপনি চালাতে না পারেন। আর যদি সেভাবে কাজ না হয় তাহলে তো ভয় দেখানোর অনেক রাস্তা আছে তাদের হাতে। এখন ওইরকমই শব্দ হচ্ছে, সে একদম চুপ। এই শব্দগুলোকে সে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারপরে এই স্বপ্নগুলো তার উপরে আসর করতে শুরু করেছে। নিঃশ্বাস বন্ধ করে সে ওই মন্ত্রগুলো পড়ে যাচ্ছে। এবার সে শুনতে পায় যে শ্মশানে যখন লাশ পোড়ানো হয় তখন কখনো কখনো মানুষের চর্বি, এটা অনেকটা তেল বা গরম তেলের উপরে যদি পানি পড়ে, অথবা গরম পানি যদি কোনো কিছুর উপরে যদি পড়ে, এক ধরনের শব্দ হবে না এরকম, এবং হালকা একটু ধোঁয়া উঠবে না, অল্প একটু ফেইন্ট একটা ধোঁয়া, এরকম তার অনুভূতি হতে লাগলো, যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তার শরীর থেকে ওই গরম তেল অথবা গরম পানি নিচে পড়ছে, আর শব্দটা হচ্ছে হতে পারে। চোখ বন্ধ করে কিন্তু মন্ত্র পড়ছে সে, এবং আগেই বলা হয়েছে যে তার যে জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন সেটা কিন্তু এক অসুরে নিয়ে এনে দিয়ে যাবে। রফিক মন্ত্র পড়ে যাচ্ছে এবং ওর মন্ত্র পড়া অবস্থায়ও ভয়ে গলা শুকিয়ে গেছে পুরোপুরি। ওই পর্যায়ে মন্ত্র পড়তে গিয়ে গলার ভেতরে কষ্ট হতে লাগলো তার। মন্ত্র সে পড়ছে ঠিকই, কিন্তু তার মনে মনে নয়, অনেকটা বিড়বিড় করে, এবং আস্তে আস্তে তার নিজের গলার শব্দটাই পরিবর্তিত হতে লাগলো। আর তার মনে হতে লাগলো, চোখ বন্ধ অবস্থায় যেহেতু, তারপরে তার মনে হতে লাগলো যে এই মুহূর্তে তার চোখের ডান চোখের কোনা বরাবর ছিল, সে এই মুহূর্তে তার নাক বরাবর খুবই স্লো সে মুভ করছে, আর তার শরীর থেকেই হয় চর্বি, গরম চর্বি অথবা গরম পানি নিচে পড়ছে, আর করে শব্দ হচ্ছে বারবার। বহু দূর থেকে স্কুলে যেরকম ঘন্টা বাজে না, এরকম ঘন্টা বাজে শব্দ সে শুনতে পায়, যেন অনেকগুলো ঘন্টা একসাথে দূরে বাজছে। এবং যখন এই ঘন্টাগুলো বাজছে, ওই সময় সে বুঝতে পারে অগণিত নারী যারা বড়, মানে অদ্ভুত ধরনের টিপ পরা বড় তাদের কপালে, তাদের চোখ অদ্ভুত ভাবে বড়, কিন্তু বাকি শরীরটা মানুষের মতোই, এবং তারা কোনো এক অদ্ভুত রঙের শাড়ি পরে রয়েছে, তারা অমানুষের মতো দৌড়াচ্ছে তার দিকে উদ্দেশ্য করে। ওই দূর থেকে তারা তাদের মুখের মাধ্যমে সেই ঘন্টার শব্দটা তৈরি করছে। তাদের মুখের ভেতরে জীব যে নড়াচড়া করছে খুব জোরে, সেটা পর্যন্ত সে ওইখানে বসে থাকা অবস্থায়, চোখ বন্ধ থাকা অবস্থায় দেখতে পাচ্ছে। ওর সাহস কুলাচ্ছে না চোখ খুলে ও দেখুক। ও যদি চোখ খুলে দেখতো তাহলে ও বুঝতে পারতো, এবং ও কোনো মতেই সাধনাটা শেষ করতে পারতো না। যারা এসেছে তারা নদীর উপর দিয়ে দৌড় দিয়ে আসছে, এবং অজস্র নারী যখন দৌড় দিচ্ছে, এই চুরির শব্দ, নূপুরের শব্দ, অস্বাভাবিক রকমের কথাবার্তা বলার শব্দ, কোনো কোনো সময় এরকম শব্দগুলো আসছিল যেন প্রেতাত্মা, নারীরূপী প্রেতাত্মা, তারা হাসাহাসি করছে অথবা দুঃখে বা কষ্ট পেয়ে তারা চিৎকার করছে। কিন্তু সেটা খুব সাধারণ মানুষের মতো না, সেটাতে একটা টান রয়েছে, টান, শরীর কাঁপিয়ে দেওয়ার মতো টান। ওর চারপাশে ধাম 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 করে নাচতে লাগলো কারা জানি। প্রচন্ড ভাবে নুপুরের শব্দ, এবং প্রচন্ড ভারী অনেকগুলো পা দাপাদাপি করছে চারপাশে, এবং এই চোখ বন্ধ অবস্থায় ও দেখতে পাচ্ছে তাদেরকে। যারা ওর চারপাশে এই মতো দাবাদাবি করছে তারা সবাই খালি গায়ে, তো তারা একদম কালো,
তাদের চোখ অদ্ভুত রকমের বড় এবং শুধুমাত্র তারা তাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে কোন পাতা দিয়ে। তারা হু হা এরকম করছে তার আশপাশে, কিন্তু রফিকের চোখ বন্ধ, তারপরও সে দেখতে পাচ্ছে। যদি প্রশ্ন আসে মনে যে চোখ বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় কিভাবে, কারণ এটা তারাই পারে যাদের সেই ক্ষমতা আছে বা তারা সেই ক্ষমতা আয়ত্ত নিয়েছে। বাস্তব চোখে যদি দেখতো, ও কোনো মতেই সাধনা ধরে রাখতে পারতো না, ওইখানে মূর্তই। ওই দিন রাতের বেলা আর অল্প একটু বাকি ছিল, কিন্তু রাত ফুরিয়ে আসছে এটা সে বুঝতে পারে, এবং অনেকক্ষণ ধরে চারপাশ নীরব। এই জন্য সে চোখ খুলে তাকায়, এবং যে সময় সে চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় একটা 14-15 বছর বয়সী মেয়ে বসে রয়েছে তার থেকে অনেক দূরে। এবং সে ওই যে আমাদের পুরনো গ্রাম্যদেশী মায়েরা যেরকম শাড়ি পরতো ব্লাউজ ছাড়া, ওই রকম ব্লাউজ ছাড়া সে একটা শাড়ি পরা, কিন্তু তার খেয়াল অন্যদিকে। কিন্তু রফিক জানে যে এটা মানুষ না, এখানে মানুষ আসবেই না। ওই যে নদীর পাড়ে সে বসে রয়েছে সেই নারী বা মেয়ে, সে তার দিকে ঘুরে তাকায় এবং তার চোখের ভিতরে এক অস্বাভাবিক রকমের যন্ত্রণা, যেটা স্পষ্ট বোঝা যায়। ওই অস্বাভাবিক রকমের যন্ত্রণা যখন তার চোখে স্পষ্ট বোঝা যায়, তখন এটাও দেখতে পায় রফিক দূর থেকে দুজন মানুষ আসছে। দুজন মানুষ অনেকটা ছায়ার মতো, একজন হয়তো একটু বয়স্ক অথবা বয়স্ক না, কিন্তু বয়স হয়েছে, আরেকজন তরুণ সবল, সে হয়তো চলাফেরায় বোঝা যায়। ওর চোখের সামনেই ওই মেয়েটাকে ওই দুজন ধরলো, ঘাড়ে চেপে ধরলো। সম্ভবত ওর পেটে কোনো আঘাত দেওয়া হয়েছিল, তারপরে ওকে পানির দিকে ছুঁড়ে মারা হলো। পেটে আঘাত করার কারণে সেখানে যে রক্ত বেরিয়ে গেছে, এটা কিন্তু সে নিজের চোখে দেখতে পায়, মানে যখন ফিনকি দিয়ে বের হয় প্রথমবার। এবং এই দুজন মানুষ যখন অস্বাভাবিকভাবে ধাক্কা মেরে ওকে যখন পানিতে ফেলে দেয়, তখন রফিকের বুঝতে বাকি নেই ও সাধনা যে করছে এই মেয়ের হারই সে পাবে, অর্থাৎ এই মেয়ের মৃত্যুর দৃশ্য সেই মুহূর্তে দেখতে পাচ্ছে। আর মেয়েটাকে যখন ফেলে দেওয়া হলো পানির ভেতরে, উপরে কিছুটা একটু শব্দ, মানুষ বাঁচার চেষ্টা করে, হাত পা নাড়ায়, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, কিন্তু সেটা খুবই ক্ষণিকের, বড় জোর 10-12 সেকেন্ড। এবং এই 10-12 সেকেন্ডের পরে ওই মেয়েটা যে তলিয়ে গেছে, নদী একদম শান্ত হয়ে গেছে, সেটা তাকিয়ে দেখতে পাচ্ছে রফিক। এবং সেই লোকেরা যারা এসেছিল, যে দুজন ছায়া, তারা বা তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। এখন রফিকের আরেকটু অপেক্ষা বাকি। যখন ওর গণনা শেষ হলো, মানে ওর হিসাব মোতাবেক সাধনার মন্ত্র পড়া শেষ হলো, শেষ হওয়ার পর সে অপেক্ষা করলো আরো কিছু অতিরিক্ত সময়, তারপরে সে তার সীমানা থেকে বের হয়। সে যখন তার সীমানা থেকে বের হয়, তখন সে এক অদ্ভুত রকমের গরম বাতাস অনুভব করে। এবং গরম বাতাস যখন অনুভব করে, ওই বাতাসের দিকে যখন সে নজর দেয়, মানে একদিক থেকে তো বাতাসটা এসেছিল, সে বুঝতে পারে যে ওইদিকে কেউ দাঁড়ানো, যে ওদিকে দাঁড়িয়ে আছে সে মানুষ না, কিন্তু তার সাথে তার সাক্ষাৎ হবে এখন, মানে আজ না, আগামীকাল অবশ্যই। যাকে সে দেখতে পাচ্ছে তার চেহারা সে বুঝতে পারছে না, কিন্তু সে যে মানুষ না সেটা স্পষ্ট। আর একটু আগে সে দেখেছে একটা মেয়ে, যার মৃত্যুর দৃশ্যটা সে দেখেছে, অর্থাৎ যাকে সে দূরে দেখতে পাচ্ছে অশরীরী, সে যার মৃত্যুর দৃশ্য সে দেখেছে, তার হার রফিককে এনে দেবে। এটা রফিক বুঝতে পারলো। এবার পরের রাতে সে আগের মতো করে সাধনা শুরু করে রফিক, এবং সে সাধনায় বসার কিছু সময়ের ভেতরেই যখন তার মন্ত্র পড়া শুরু হয়, সে লক্ষ্য করলো তার চোখের সামনে একটা কুকুর। এই মুহূর্তে সে চোখ বন্ধ করেনি। আর আজ কিন্তু তার মন্ত্র যেহেতু একবারে পড়ার কথা, তো সেই সংখ্যা অনুযায়ী আজ কিন্তু বেশি সময় লাগবে না তার মন্ত্রগুলো পড়া শেষ করতে, বড় জোর 1 ঘন্টা বা তারকম।
সে তার চোখের সামনে একটা কুকুর দেখতে পায়, যে কুকুর উপরে সে নিজে জাদু করেছিল। কেন জাদু করেছিল সে নিজে? সে কুকুরের উপরে জাদু করার উদ্দেশ্য ছিল সে কুকুরের মালিককে কুকুরকে দ্বারাই হত্যা করার। খুবই সহজ। কুকুর খেলার ছলে অথবা অন্য কোনো কারণে একটা আলতো কামড় দিয়ে বসাবে, এবং যখন একবার আলতো কামড় দিয়ে বসবে সে কুকুর, তখন কুকুরের ভেতরে যে রোগটা থাকে, যে রোগটা অত্যন্ত ভয়ঙ্কর, জলাতঙ্ক, সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে। এবং যখন সেই রোগ সেই ব্যক্তিকে ধরে ফেলবে, তখন সে জাদু মন্ত্রের শক্তি দ্বারা ওই রোগকে আরো বেশি ত্বরান্বিত করবে, এবং ওই লোকের উপরে সেই রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। এবং একবার যখন জলাতঙ্ক কাউকে ধরে ফেলে বা আক্রমণ করে, সেই মানুষ কিন্তু বাঁচে না, তার অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু হয়, কারণ অর্গানগুলো রেসপন্স করা বন্ধ করে দেয়, এবং সেই সাথে রয়েছে অত্যন্ত বিভীষিকাময় যন্ত্রণা। কিন্তু ওই কুকুরটাকে সে যখন জাদু করেছিল, ওই কুকুরটার মুখের ভিতরে সে একটা হাড় ঢুকিয়ে দিয়েছিল। হাড় কোনো এক জায়গা থেকে একটা ছোট বাচ্চার হাতের যে 5 আঙ্গুল, সেই 5 আঙ্গুলের ছোট ছোট হাড়গুলো সে সংগ্রহ করেছিল। সেই একটা তাবিজ তৈরি করে, সেই হাড় দিয়ে একটা তাবিজ তৈরি করে এই কুকুরের মুখে ঢুকিয়ে দেওয়ার সময় তাকে অনেক যুদ্ধ করতে হয়েছিল। এই কুকুরের মুখের ভেতরে এমন এক জায়গায় সেই হাড় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই হাড় ঢুকিয়ে দেওয়ার ফলে কুকুর কিন্তু আর নড়াচড়া করতে পারেনি কিছু সময়। কিন্তু তারপরে সে ওই স্বাভাবিকভাবেই, যেভাবে একটা মানুষ নড়াচড়া করবে, কথাবার্তা বলবে একটা প্রাণীর সাথে, ওই রকমই আচরণ সে করতে লাগলো একা একা, যেন সে অদৃশ্য কারোর সাথে খেলছে। তখন রফিক কিন্তু বুঝতে পারলো যে তার কাজ কিন্তু হয়ে গেছে। এরপর আর কি যেভাবে সে চেয়েছিল সেইভাবে সেই কুকুরের মালিক আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু কুকুরটার পরে কি হয় এটা কিন্তু কেউ জানে না, এমনকি রফিকও জানে না। এই কুকুরটা এই মুহূর্তে তার চোখের সামনে দেখে সে চিনতে পারছে। কুকুরটা দুবার ঘেউ ঘেউ করলো, এরপরে সে উল্টো দিকে ঘুরে চলে গেল, এবং যে সময় কুকুরটা উল্টো দিকে ঘুরে চলে যায়, একদম উপর থেকে নিচে একটা লাশ ধরাস করে পড়ে। কোনো সাধারণ লাশ নয়, আমি আবারও বলছি, কোনো সাধারণ লাশ নয়। এমন এক লাশ, যে লাশটা পড়ার সাথে সাথেই কিছুটা থেতলে গেছে, কিছুটা। লাশটা রয়েছে তার বুকের উপরে, অর্থাৎ পিঠের দিকটা লাশের দেখা যায়, পড়ে যাওয়ার কারণে বুকের দিক বা চেহারার দিক মাটির দিকে। ওই লাশটা যখন পড়লো, সে যখন চিন্তা ভাবনা করলো যে এই লাশকে সে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে কিনা, ঠিক সেই মুহূর্তে সে যে বন্ধনী দিয়ে রেখেছে, ওই লাশটা ওই বন্ধনী সীমারেখার ভিতরে অর্ধেকের বেশি অংশ নিয়ে পড়েছিল। বাকি যে অংশের ভিতরে কোনো বন্ধনী ছিল না, সেই অংশের উপরে এসে দাঁড়ায় একটা ছোট্ট 5 বা 6 বছর বয়সী মেয়ে। 5 বা 6 বছর বয়সী মেয়ে, কিন্তু সে একদম কালো, একদম কালো। এখন যখন সে এই এই তালাশ বা এই সাধনা সে করছে, মেয়েটাকে তো সে দেখতে পেল। ওই মেয়েটা ওই মৃতদেহের উপরে পিঠের উপরে বসলো, যেটা অনেক সময় হয় কি যে এইভাবে বসে বসে সব সাধনা করা হয়। তো এইভাবে বসে বসে যখন সব সাধনা করা হয়, তখন অনেক ধরনের ঘটনা ঘটে। তো এই হিসেব কষছিল, এবং সে তার সাধনা চালিয়ে যাচ্ছে। ওই মেয়েটা ওর চোখের সামনে বসা, উপর থেকে যে বডিটা পড়েছে, সেই বডিটা এখন ওর চোখের সামনে এখানে জানে বদলে, ওই যে গতকালকে যে মেয়ের শরীরটা দেখেছিল না, যে মেয়েটা ওই একটা কাপড় পরা ছিল, শাড়ি, এখন ওইরকম হয়ে গেছে। ওর সামনে ওই বাচ্চা মেয়েটা যে ওই লাশের উপরে বসা, মেয়ে ছেলে মনে হচ্ছে না, মেয়ে, ও তখন হাসছে। কেমন হাসি এটাও ধরতে পারে না, কানে শব্দ আসে। এই জন্য সে মন্ত্র গায়েটা জোরে পড়তে শুরু করে, এবং যখন মন্ত্র গায়েটা জোরে এসে পড়তে শুরু করে, কথা নেই বার্তা নেই, কি জানি একটা হলো, ওর তো চোখ বন্ধ, ওর মন্ত্র শেষ, মন্ত্র কিন্তু শেষ। ওই যে কি জানি একটা হলো, ওটা ছিল একটা থপ করে কিছু একটা পড়লো ওর আশপাশে।
কিন্তু ওই শেষের দিকে যখন তার মন্ত্র প্রায় শেষ, তখন ছোট্ট কোনো কিছু ওর কোলের উপর এসে পড়ে। কোল। এবার যখন ও চোখ খোলে, এবারও দেখতে পায় যে ওর হাতে, যেখানে ওর হাত ওই কোলের কাছে, ওইখানে একটা মানুষের দেহের একটা হাড়, যে কোনো জায়গার হাড় হতে পারে। এবার তার সে হাড় সে পেয়ে গেছে। এবার তাকে তৈরি করতে হবে সেই আংটি, সেই রিং। এটা সে কিভাবে তৈরি করবে? এই রিংটা তৈরি করার পদ্ধতি হচ্ছে, ওই যে বলেছিলাম যে আগুনের ভিতরে এই হাড় থাকতে হবে, আগুন জ্বলবে এবং সেই জ্বলতে থাকা আগুনে রূপার সেই অংশ দিয়ে যে হাতের রিং তৈরি হবে তা ওই আগুনে পুড়তে হবে। এখন রফিক তো সেই জিনিস পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পর সে সেই হাতের রিং তৈরি করার কাজ শুরু করে। সেদিন না, পরের দিন। এখন আগুনের ভেতরে হাড় রাখার পরে সে পুরো রাত সময় নেয় তার সেই সুন্দর করে ডিজাইন করার রূপার সেই জাদুর আংটিটা কিছুটা চওড়া ছিল, কারণ এর উপরে কিছু গাণিতিক নকশা, যা হচ্ছে এই জাদুর আংটিকে শক্তি দিবে, সেই গাণিতিক নকশা তার উপরে খোদাই করতে হবে। এখানে আবার একটা শর্ত আছে। একবার যখন রিংটা তৈরি করে ফেলা হবে এবং যখন খোদাই করে ফেলা হবে না, ওই খোদাই করার সময় ওই মন্ত্রই ওকে পড়তে হবে। যে মন্ত্র সে পড়েছে, এই জাদুর আংটি পাওয়ার জন্য যে হার দরকার ছিল, সেই হার পাওয়ার জন্য যে মন্ত্র পড়েছে, সেই মন্ত্রই তাকে পুনরায় পড়তে হবে এবং ওই মন্ত্র পড়তে থাকা অবস্থায় তাকে ওইখানে খোদাই করতে হবে। ওই খোদাই করার কাজ সে করতে যাবে, প্রায় শেষের দিকে চোখ ধরে এসছে, প্রচন্ড ঘুম তার চোখের মধ্যে, তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, আর সে টিকে থাকতে পারছে না। এদিকে যে আগুনের ভেতরে ওই মানুষের হাড় দিয়ে দিয়েছিল, সেই আগুনও প্রায় নিভু, অর্থাৎ তখন শুধুমাত্র কয়লার লাল অংশটুকুই রয়েছে, পুরো চলন্ত আগুন নেই। নিভু। ওই অবস্থার ভেতরে কি মনে করে সে তার ওই জাদুর আংটিটা ওই আগুনের উপর নিয়ে গেল। বলে রাখা ভালো, যখন প্রচন্ড ঘুম চোখে, মন্ত্রও পড়ছে, আবার হাত দিয়ে কাজও করছে, অনেক আগে থেকে ক্লান্তি, সমস্ত কিছুর মধ্যে সে খেয়ালই করেনি কখন জানি তার হাতের উপরেই, মানে হাতের আঙ্গুলের ভিতরে পড়া অবস্থাতেই সে ওই নকশার খোদাই করছিল রিং এর ভেতরে। বাম হাতে পড়া ছিল সেই রিং, এবং ওই যে বললাম না, বেখেয়ালে সে চেয়েছে ওই রিংটা আগুনের উপর একটু রাখতে। নিজের বাম হাত সহই কিন্তু ওই রিং সে আগুনের উপর রেখেছিল। কিছু সময় সে টের পায়নি, অল্প কিছু সময়, কিন্তু পরে যখন সে টের পেল, তাকিয়ে দেখলো তার হাত পুড়ে গেছে। হাত পুড়ে একেবারে এমন অবস্থা ঝলসে গেছে। অবশ্যই সেই জায়গাটা হচ্ছে ছোট আঙ্গুলের পাশ দিয়ে কবজির কিছু অংশ পর্যন্ত। ওই আগুন যখন পুড়লো তার হাত, যখন সে রিয়ালাইজ করলো প্রচন্ড ব্যথা, কারণ পুড়ে গেলে প্রচন্ড ব্যথা লাগে, তখন সে টের পেল ঘরের ভেতরে কি জানি ঘটির বেগে ঘুরছে, এবং সে প্রচন্ড শব্দ করে হাসছে। হাসি। ওই জাদুর রিং এর কিন্তু ওই নকশাটা সে ওই দিন রাত্রে আর সম্পূর্ণ করতে পারেনি, কারণ ততক্ষণে একে তো তার হাত পুড়ে গিয়েছে, প্রচন্ড ঘুম ছিল চোখে, এই জন্য সে বেতালে এই কাজটা করেছে। একটা ঘর বাকি ছিল, মানে একটা সিম্বল আঁকা তখন বাকি ছিল। তার সেই জাদুর রিং এর পেছনে যে সে এত সময় কষ্ট করেছে, ওই সময়ের আর তখন কোনো মূল্যই থাকলো না, কারণ তার সমস্ত কাজ পণ্ড হয়ে গেছে। এখন যখন নিজের ট্রিটমেন্ট সে নিচ্ছে রফিক, ওই ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় একদিন রাতের বেলা সে দেখতে পায় যে তার ঘরে ওই মেয়েটাই প্রবেশ করেছে। যে মেয়েটার হত্যার দৃশ্য সে দেখেছিল, ওই মেয়েটাই তার ঘরে প্রবেশ করেছে, আর তার হাতে ছিল তার ওস্তাদের কাটা মাথা।
তার ওস্তাদের কাটা মাথা, এবং সেই কাটা মাথা তাদেরকে ছুঁড়ে মেরেছিল। কয়েকটা ধাক্কা খেয়ে সেই কাটা মাথা তার পাশে এসে পড়েছিল। ব্যাস এইটুকুই। অ্যানোনিমাস পার্টিসিপেন্টের ঘটনার ব্যাস এটা এখানেই এতটুকু। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি বলছি সেটি একটি ভৌতিক গল্প। যারা রাতে একা শুনছেন তারা চাইলে আলো জ্বালিয়ে দিতে পারেন। ঘটনাটি 2019 সালের বর্ষাকালে উত্তরাঞ্চলের একটি গ্রামের পাশ দিয়ে একটি পুরনো কাঁচা রাস্তা চলে গেছে। রাস্তার এক পাশে বিশাল বাঁশঝাড়, অন্য পাশে পরিত্যক্ত একটি পুকুর। গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই রাস্তা এড়িয়ে চলত, কারণ তারা দাবি করত রাত গভীর হলে সেখানে অদ্ভুত ফিসফিস নাকি শব্দ শোনা যায়। সেই গ্রামের বাসিন্দারা আসে। এক রাতে পাশের বাজার থেকে ফিরতে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। রাত তখন প্রায় 11:30। হাঁটতে হাঁটতে সে হঠাৎ খেয়াল করলো চারপাশ একবারে অস্বাভাবিক নীরব। ঝিঝি পোকার ডাকও যেন নেই। ঠিক কখন বাজারের ভিতর থেকে ভেসে এলো কারো এক কণ্ঠ, রাশেদ এদিকে আয়। রাশেদ থমকে দাঁড়ালো। গলাটা যেন তার বহু বছর আগে মারা যাওয়া দাদির মতো শোনা যাচ্ছিল। সে নিজেকে বোঝালো এটা নিশ্চয়ই মনের ভুল, কিন্তু কয়েক কদম এগোতেই আবারও সেইটা, এবার আগের চেয়ে আরো কাছে। রাশেদ, আমি অপেক্ষা করছি। রাশেদের বুকের ভিতর ধুকপুকানি যেন বেড়ে গেল। সে ধীরে ধীরে বাজারের দিকে তাকালো। অন্ধকারের মধ্যে দুটি ফ্যাকাশে ছায়া যেন এক মুহূর্তের জন্য নড়ে উঠল। আর ঠিক তখন তার মোবাইল ফোনের আলোর নিচে কি যেন একটা লেখা ভেসে উঠলো স্ক্রিন। এর পরপরই চারপাশে আবার নেমে এলো এক নিস্তব্ধতা। রাশেদ এরপর আবারও তার ফোনের আলো অন করার চেষ্টা করছিল। কয়েকবার চাপ দেওয়ার পর স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল, কিন্তু স্ক্রিনের সময় দেখাচ্ছে 12, যদিও একটু আগেই ছিল রাত 11:30। ঠিক তখনই বাজারের ভেতর থেকে শুকনো বাঁশ ভাঙ্গার মতো মটমট একটি শব্দ ভেসে এল। রাশেদ সাহস করে টর্চের আলো ফেলতেই দেখলো দূরে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সে ভেবেছিল হয়তো গ্রামেরই কেউ। রাশেদ জিজ্ঞেস করলো, কে ওখানে? উপাস থেকে কোনো উত্তর এলো না, বরং সেই অবয়টি ধীরে ধীরে পিছিয়ে বাজারে আরো গভীরে চলে যেতে লাগলো। হঠাৎ রাশেদের পিছন থেকে এক বৃদ্ধের গলা শোনা গেল। ওদিকে যেও না। টুমকে রাশেদ ঘুরে দেখে একজন বৃদ্ধ লন্ডন নিয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বললেন, অনেক বছর আগে এই বাজারে কয়েকজন পথ হারিয়ে গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে অদ্ভুত ডাক নাকি শোনা যায়। ডাক শুনে যারা ভিতরে গেছে তারা ভয় পেয়ে অসুস্থ হয়ে ফিরেছে। রাশেদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, বৃদ্ধের সঙ্গে দ্রুত গ্রামে ফিরে এলো। পরের দিন সকালে সাহস করে কয়েকজন গ্রামবাসীকে নিয়ে আবারও সেই জায়গায় গেল। সেখানে কোনো মানুষ ছিল না, শুধু ভেজা মাটির উপর দেখা গেল অদ্ভুত কিছু পায়ের ছাপ। ছাপগুলো বাজারের ভিতর থেকে রাস্তার দিকে এসেছে, কিন্তু রাস্তা থেকে আর কোথাও যায়নি, যেন হঠাৎ করেই মিলিয়ে গেছে। রাশেদ সেই রাতের কথা আজও ভুলতে পারেনি। রাশেদের সাথে এই ঘটনা ঘটার পর প্রায় 7 দিন কেটে যায়। এক ইউটিউব অনুসন্ধানকারী দল সেই বাজারে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। তাদের সঙ্গে ছিল ক্যামেরা, টর্চ আর শব্দ রেকর্ড করার যন্ত্র। গ্রামের লোকজন তাদেরকে বলেছে এইসব কিছু না করে, কিন্তু তারা যেন কোনো কিছু পরোয়া না করে তারা ভিডিও করতেই চাইছিল। রাত বাড়তে থাকলেও প্রথমে কোনো কিছুই ঘটলো না, কিন্তু রাত ঠিক 3টা বাজতেই
রেকর্ডারে হালকা ফিসফিস শব্দ শোনা পড়ল। ঘটনাস্থলে থাকা কেউ তখন সে শব্দ শুনতে পায়নি। পরদিন সকালে যখন তারা রেকর্ডিং শোনে, এই রেকর্ডিং শোনার পর তারা বিস্মিত হয়ে যায়। খুব ক্ষীণ একটি কণ্ঠ বারবার বলছে, ফিরে যাও, ফিরে যাও। তারা আর কোনো অনুসন্ধান না করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে গ্রামের লোকেরাও এই বাজারে আর কেউ যেন রাতের বেলা না যায় সে বিষয়ে সতর্ক করতে শুরু করে। আজও বর্ষার ঝড়ো রাতে বাতাস যখন বাঁশের মাথায় আঘাত করে, তখন অনেকেই মনে করেন যেন দূর থেকে কারো ফিসফিসানির শব্দ ভেসে আসছে। সত্যি কি সেখানে কোনো অজানা রহস্য আছে, নাকি সবাই মানুষের ভয় আর কল্পনার খেলা, তার উত্তর আজও অজানা। সবাই ভেবেছিল হয়তো বা সবকিছু এখানেই শেষ, কিন্তু রাশেদ মৃত্যুর অনেক বছর পর তার একটি পুরনো ডায়েরি পাওয়া যায়। ডায়েরির শেষ পাতায় কাপা হাতে লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি পড়ো, কখনো রাত 3টার পরে বাজারের দিকে যেও না। আমি যা দেখেছি তা কাউকে আমি বলে বোঝাতে পারবো না। ডায়েরির ভিতরে একটি পুরনো মানচিত্র ছিল। সেখানে বাজারের মাঝখানে একটি ছোট গোল চিহ্ন আঁকা ছিল। গ্রামের কয়েকজন সাহসী যুবক দিনের আলোতে সেখানে গিয়ে ঘোরাঘুরি শুরু করলো। কিছুক্ষণ পর তারা মাটির নিচে একটি পুরনো কাঠের বাক্স পেল। বাক্সের ভেতরে সোনা দানা কিছুই ছিল না। ছিল শুধু একটি মূর্ছা ধরা ঘন্টা এবং একটি কাগজ। কাগজে লেখা ছিল যে এই ঘন্টা বাজাবে সে আর কখনো একা থাকবে না। সবাই সেটিকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল, কিন্তু একজন যুবক মজা করে ঘন্টাটি একবার বাজিয়েই দিল। ঘন্টার শব্দ খুবই ক্ষীণ ছিল। ঠিক সেই মুহূর্তে চারপাশের সব পাখির ডাক যেন থেমে গেল। বাতাসও যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। দূরের বাজার থেকে ধীরে ধীরে ভেসে এলো সেই বহু বছরের পুরনো ফিসফিস। অবশেষে কেউ আমাকে জাগালো। ঘন্টা বাজানোর পর গ্রামের মানুষ আর কখনো সেই যুবককে আগের মতো দেখতে পায়নি। সে বেঁচে ছিল, কিন্তু অদ্ভুতভাবে বদলে গিয়েছিল। প্রতিদিন রাত ঠিক 3টা বাজলে সে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে দাঁড়িয়ে ফিসফিস করে বলতো, ওরা আমাকে ডাকছে। এক রাতে তার ছোট ভাই সাহস করে দূর থেকে তাকে অনুসরণ করে। যুবকটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই পুরনো বাজারের কাছে পৌঁছে গেল। তাদের ক্ষীণ আলোয় দেখা গেল বাঁশের ফাঁকে যেন কয়েকটি অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াগুলো নড়ছিল, কিন্তু তাদের কোনো স্পষ্ট অবয়ব ছিল না। হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস এলো। ছোট ভাই ভয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর সে শুনতে পেল অনেকগুলো কণ্ঠ একসঙ্গে খুব আস্তে করে বলছে, আজ নয়, এখনো সময় হয়নি। পরের মুহূর্তেই সব শব্দ যেন থেমে গেল। ছোট ভাই সাহস করে সামনে এগিয়ে গেল, কিন্তু সেখানে আর কাউকে দেখা গেল না। শুধু মাটিতে পড়েছিল সেই মূর্ছা ধরা ঘন্টাটি। সে ঘন্টাটি আর স্পর্শ করল না। পরের দিন সকালে গ্রামের মানুষ মিলে বাজারের চারপাশে বেড়া দিয়ে দিল, যাতে কেউ আর রাতের বেলা সেখানে না যায়। তারপর থেকে সেই জায়গাটি ধীরে ধীরে জনশূন্য হয়ে ওঠে। তবে গ্রামের প্রবীণরা এখনো নতুন প্রজন্মকে একটি কথাই বলেন, কিছু রহস্যের উত্তর খুঁজতে যাওয়া সবচেয়ে বড় ভুল। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্তই।